theory class শুরু করব। Okay, my dear friends, good evening to everyone. কেউ আছেন? তাহলে আমাকে একটু পোস্ট করেন। বের করে দিছিল, হ্যাঁ আবার করি। So my dear friends, today's class as per doing the last class. But after completing this class, hopefully another class will be conducted by me. Last class we have discussed about the conversion of a company, conversion of private company into public company. Another point, conversion of public company into private company and private company into public company. Two types of conversion. One is private company into public company, another is public company into private company. আমরা এই রিলেটেড প্রসেসগুলো আমরা দেখব। টুডেজ ডিসকাশন পয়েন্ট, উইন্ডিং আপ। উইন্ডিং আপ মিন্স হচ্ছে if the company going to liquidation, কোম্পানি যখন না তার লিকুইডেশনে চলে যায় তখন এই যে প্রসেসের লিকুইডেশন চলে যায় তখন তাকে বলা উইন্ডিং আপ। এখন উইন্ডিং আপের তিনটা মোড বলা আছে। উইন্ডিং আপের মোড হচ্ছে তিনটা। The winding up of a company may be either by the court, কোর্টের মাধ্যমে হতে পারে, অথবা ভলান্টারি উইন্ডিং আপ হতে পারে, অর্থাৎ সাবজেক্ট টু দ্য সুপারভিশন অফ দ্য কোর্ট। কোর্ট তাকে অনেকদিন সুপারভিশন করবে এবং কোর্টের এই সুপারভিশনের মাধ্যমে সে উইন্ডিং আপ হবে। এই তিন ওয়েতে মোডে কোম্পানি উইন্ডিং আপ হতে পারে। তাহলে একটা হচ্ছে কোর্ট, বাই দ্য কোর্ট, ভলান্টারি or subject to the supervision of the court. The provisions of the Act with respect to winding up shall apply to the winding up of a company in any of those modes unless anything contrary appears. মানে আপনার যদি অন্য কোনো কন্ট্রারি না দেখা না যায় তাহলে এই উপরের যে তিনটা মোডের জন্যই উইন্ডিং আপের জন্য কি করতে হয়? কোম্পানি অ্যাপ্লাই করতে হয়। উইন্ডিং আপ বাই কোর্ট, কোর্টের মাধ্যমে যদি উইন্ডিং আপ হয় তাহলে কি হয়? A company may be wound up by the court if the company has a special resolution resolved that the company be wound up by the court. যদি কোম্পানি কোনো স্পেশাল রেজুলেশন পাস করে যে কোম্পানি কোর্টের মাধ্যমে wound up হবে, সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে wound up হতে পারে। অথবা if default is made in filing the statutory report or in holding the statutory meeting, যদি কোম্পানি এমন হয় যে স্ট্যাচুটরি যে মিটিং সেই মিটিং তারা হোল্ড করতে পারে নাই, মিটিং করতে পারে নাই, অথবা তারা স্ট্যাচুটরি যে রিপোর্ট সেই রিপোর্টটা সাবমিট করতে পারে ব্যর্থ হয়, ডিফল্ট করে, সেক্ষেত্রে কোর্ট ওয়ান্ড আপ করে দিতে পারে। ইফ দি কোম্পানি অথবা if the company does not commence its business within a year from its incorporation or suspends its business for a whole year, যদি একটা কোম্পানি এরকম হয় ব্যবসা সারা বছর সেই ব্যবসা সাসপেন্ড ছিল, ব্যবসাই করে নাই পূর্ণ বছর, ইভেন এমন যদি হয় যে কোম্পানি ইনকর্পোরেশন এর যে ডেট, কোম্পানি যে লাইসেন্স নিল, ইনকর্পোরেশন হলো, সেই ইনকর্পোরেশন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত কোম্পানি এটা স্টার্ট করতে পারলো না, ব্যবসা শুরু করতে পারলো না, সেই ক্ষেত্রে কোম্পানি ওয়ান্ড আপ হতে পারে, কোর্ট ওয়ান্ড আপ করে দিতে পারে। If the another point or if the number of members is reduced
ইন দ্য কেস অফ প্রাইভেট কোম্পানি বিলো টু, এখন কোম্পানি যদি প্রাইভেট কোম্পানি দিল, নাম হচ্ছে প্রাইভেট কোম্পানি, কিন্তু কোম্পানির যে মেম্বার দুইজনের কম হয়ে গেল, সেক্ষেত্রে এটা ওয়ান্ড আপ হয়ে যাবে। অর ইন দ্য কেস অফ এনি আদার কোম্পানি বিলো 7, যদি প্রাইভেট পাবলিক কোম্পানির ক্ষেত্রে এরকম হয় 7 জনের কম হয়ে যায়, সেক্ষেত্রে কোম্পানি ওয়ান্ড আপ হয়ে যাবে। ইফ দি কোম্পানি ইজ আনএবল টু পে ইটস ডেট, কোম্পানি যদি তার যেই দেনা আছে সেটা যদি পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে কোম্পানি ওয়ান্ড আপ হয়ে যাবে। ইফ দি কোর্ট ইজ অফ ওপিনিয়ন দ্যাট ইট ইজ জাস্ট অ্যান ইকুইটেবল দ্যাট দ্য কোম্পানি শুড বি ওয়ান্ড আপ, যদি কোর্ট এরকম কোনো মতামত দেয় যে তার জন্য মানে যথাযথ এবং তবে যদি সেই কোম্পানিটা কি হয়ে যায়, ওয়ান্ড আপ হয়ে যায়। এই সব কারণে একটা কোম্পানি বা এটা কোর্টের মাধ্যমে ওয়ান্ড আপ হতে পারে। আপনার পরীক্ষা আসতে পারে। When a company will be owned up by the court, কোন কোন ক্ষেত্রে অথবা which situation a company may be owned up by the court, কোন অবস্থায় কোম্পানি ওয়ান্ড আপ হতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে 6টা সিচুয়েশন, এই 6টা সিচুয়েশনে কোম্পানি ওয়ান্ড আপ হতে পারে। কোম্পানি যদি স্পেশাল রেজুলেশনে রিজলভ করে যে তারা কোম্পানি কোর্টের মাধ্যমে ওয়ান্ড আপ হবে, এটা এক নাম্বার। অথবা কোম্পানি যদি স্পেশাল রিপোর্ট অথবা স্পেশাল মিটিং করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে হতে পারে। অথবা কোম্পানি যদি ইনকর্পোরেশন লাইসেন্স নেওয়া থেকে শুরু করে 1 বছর যদি ব্যবসা শুরু না করতে পারে, সেক্ষেত্রে হতে পারে। অথবা পুরো বছরই সে ব্যবসার বাইরে ছিল থাকে, তাহলে হয়ে যেতে পারে। অথবা কোম্পানি যদি নাম্বার অফ মেম্বার, যেটা রিকোয়ার্ড নাম্বার অফ মেম্বার যদি না থাকে, কমে যায়, তাহলে সেক্ষেত্রেও ওয়ান্ড আপ হতে পারে। যদি কোম্পানি তার ঋণ শোধ করতে ব্যর্থ হয়, তাহলে হতে পারে। অথবা যদি কোর্ট তার মনে করে কোনো ওপিনিয়ন দেয়, তার পর্যবেক্ষণ করে যে দিস ইজ জাস্ট অ্যান ইকুইটেবল দ্যাট দ্য কোম্পানি শুড বি ওন্ড আপ, এই ক্ষেত্রে কোম্পানি কি করতে পারে, ওন্ড আপ হতে পারে। দেন আমরা যাব শেয়ার ক্যাপিটালে। অনেকেই পরে জয়েন করছেন, সবাই ভালো আছেন তো? জি স্যার। স্যার উইনিং এর আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, একদিন বলেন কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি, provision relating to conversion of private company into public company as per Company Act 1994. আমরা গত ক্লাসে খুব পড়াইছি। একটু বলেন। কেউ বলবেন না? স্যার ওই যে একটা প্রথম প্রভিশনটা হচ্ছে যে অ্যাটলিস্ট যদি 7 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা ইজি হয় যে তাদের প্রাইভেট কোম্পানি থাকার জন্য যে আর্টিকেল গুলো আছে সেগুলো অর্ডার করতে হবে, এবং প্রাইভেট পাবলিক হওয়ার জন্য যা দরকার সেগুলো ইনক্লুড করতে হবে। আর আর যে বলতেছে অন দ্য ডেট অফ অল্টারেশন, যে দিনই অল্টারেশন করা হবে সেদিনই প্রাইভেট কোম্পানি সে থাকবে না, সে পাবলিক এর মধ্যে হবে। তার মধ্যে আবার 30 ডেজ এর মধ্যে ওই যে অল্টারেশন ডেট 30 ডেজ এর মধ্যে তাকে প্রসপেক্টাস রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। মানে এর মধ্যে আরো কিছু আছে, এর মধ্যে পার্ট 2 শিডিউল 4 এই এগুলো ফিল আপ করে আরজিসি মানে রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। থ্যাংক ইউ। তাহলে আচ্ছা, কনভার্সন অফ পাবলিক কোম্পানি টু প্রাইভেট কোম্পানি, তো এখানে যদি মেম্বার যদি 50 মেম্বার থাকে, তাহলে ব্যাপারটা ইজি হয়। যে 50 মেম্বার থাকে তাহলে ওই যে পাবলিক নিচে থাকে 50 অথবা নিচে থাকে, তাহলে ওই যেই ক্লজ গুলা পাবলিক জন্য প্রযোজ্য সেগুলো অর্ডার করে, আবার কিছু যে ক্লজ গুলো প্রাইভেটের জন্য প্রযোজ্য সেগুলো ইনক্লুড করে করা যায়। আর এক্ষেত্রেও
আবার আরেকটা কেস করতে হবে, রেজলিউশন পাস করতে হবে, আবার যে শেয়ার গুলা লিস্টেড আছে স্টক এক্সচেঞ্জে সেগুলা ডিলিস্ট করতে হবে, আবার কোনো যদি ডেট থাকে ওই ডেট ওদেরকে অনুমতি নিতে হবে। ডেট বা ক্রেডিট যদি থাকে তাহলে সেটা ওই যে তাদের যারা দেনাদার আছে তাদের অনুমতি নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। একজন বলেন তাহলে আমরা উইন্ডিং আপের মোড গুলা কি কি বলছি? মোড অফ উইন্ডিং আপ কোম্পানি 1994। বলেন, এখানে তো দেখাও যাচ্ছে, কেউ একজন বলেন, দেখেও তো বলতে পারতেছেন উইন্ডিং আপের মোড গুলা। Body sir, the winding up of company may be either by the court or voluntary, subject to the supervision of the court. Number two, the provisions of this act with respect to winding up shall apply to the winding up of a company in any of these modes unless anything contrary appears. By the court or voluntary or subject to supervision of the court. থ্যাংক ইউ। মানে এখানে তিনটা মোড হচ্ছে উইন্ডিং আপের তিনটা মোড, বাই দ্য কোর্ট, ভলান্টারি আর সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোর্ট। আপনি যে করেই হোক না কেন তিনটা মোডে আপনি করার জন্য আলটিমেটলি কোম্পানি কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, উইন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, দেন আমার যদি কোনো অন্য কোনো ক্লজ না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়, করে সেখানে উইন্ডিং আপ করতে হয়। এটা হলো সেকশনে। দেন আমরা একটা কোশ্চেন বলছি যে বাই দ্য কোর্টের ক্ষেত্রে উইন্ডিং আপের জন্য কখন কোর্টের মাধ্যমে উইন্ডিং আপ হয়? A company may be wound up by the court. Number one, if the company has by special resolution resolved that the company be wound up by the court. Okay. Number two, if default is made in filling the statutory report or in holding the statutory meetings, or number three, if the company does not commence its business within a year from its incorporation or suspends its business for a whole year. Next, if the number of members is reduced in the case of a private company below two, or in this case, any other company below 7. If the company is unable to pay its debts, or if the court is of opinion that it is just and equitable and company should be on that. স্যার এখানে আমরা দেখছি স্যার স্পেশাল রেজুলেশনের যদি রিজলভ না করতে পারে অথবা যদি স্ট্যাচুটরি রিপোর্ট সে ফিল আপ না করতে পারে অথবা ইট ডাজ নট কমেন্স বিজনেস উইদিন 1 year from the incorporation or suspends its business for the whole year, if the members reduced below 2 in case of private and in case of other for below 7, and if the company is unable to pay its debts. Okay. And if the court is opinion to it's just equitable for them. Thank you. তাহলে আমরা ওয়ান্ট সম্পর্কে আপনারা কারো কোনো কোশ্চেন নাই তো নাকি? স্যার আছে স্যার। হ্যাঁ বলেন। 2 নম্বরটা স্ট্যাচুটরি রিপোর্ট বা মিটিং বলতে কি বলেছে? এজিএম কি বোঝাচ্ছে নাকি স্যার? এজিএম আছে, যতগুলো স্ট্যাচুটরি রিপোর্ট আছে আপনি ইয়ারলি রিপোর্ট সাবমিট করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, ইয়ারলি রিপোর্ট করতে পারেন নাই, এজিএম করতে পারেন নাই, আপনি মান্থলি বলেন বলেন অডিট করলো, অডিট অবজেকশন রিপোর্ট আপনার করতে হবে, সেগুলো করতে পারেন নাই,
অর্থাৎ আপনার যেই কোম্পানিটা সেই কোম্পানির রেগুলেটরি যে রিপোর্ট সেটা কি বলা হচ্ছে স্ট্যাটিউটরি রিপোর্ট। যে রেগুলেটরি রিপোর্ট সেই রেগুলেটরি রিপোর্টে আপনি ফাইলিং করতে ব্যর্থ হলেন। ক্লিয়ার? স্ট্যাটিউটরি মিটিং কি? স্ট্যাটিউটরি মিটিং হচ্ছে রেগুলেটরি যে মিটিং গুলা কমেন্সমেন্ট শুরু হলে আপনি যেমন বললেন 1 বা 6 মাসের ভিতরে আপনার স্টার্টিং একটা মিটিং করতে হবে, এজিএম করতে হবে। আপনি বলছে বোর্ড অফ ডিরেক্টরদের কোয়ার্টারলি অ্যাটলিস্ট কোয়ার্টারলি একটা মিটিং করতে হবে। হ্যাঁ, তারপর আদার যেমন রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, তারপর হচ্ছে আপনার আদার যে কমিটি গুলো আছে রিমুনারেশন কমিটি, সে কমিটি মিটিং করতে হবে, অডিট কমিটি মিটিং করতে হবে। আপনি যদি মিটিং করতে ব্যর্থ হন সেগুলাই কি আপনার কোড করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর যদি মিটিং করতে ব্যর্থ হয় সেটা কি এই জিনিসটা কি মানে কোর্টে কি আপিল করলে সেটা হবে নাকি স্যার এটা অটোমেটিক কোর্টকে জানাইতে হবে না? কোর্ট না জানালে কোর্ট কি জানতে পারবে? মানে সুমোটো জারি করবে? কোনো শেয়ার হোল্ডার কোনো ইয়েতে সেখানে আপিল করতে হবে। ঠিক আছে, আপিল করতে হবে, অথবা কোম্পানি নিজেও আপিল করতে পারে, অ্যাপ্লাই করতে পারে যে আমি পারতেছি না, আমাকে সে মুন্ডাপ করে দেন। স্যার 6 নাম্বারটা একটু ব্যাখ্যা করেন সেকেন্ড। 6 নাম্বারটা হচ্ছে মানে কোর্টের কাছে কোনো না কোনো কারণবশত কেউ ওই কোর্টের কাছে গেছে যে এই অবস্থা, তাদের এই জিনিস সমস্যা, যেমন হচ্ছে স্টেজের রিপোর্টের কথা বলা যেতে পারে তখন, বা অথবা তাদের যে কার্যপরিধি নিয়ে কেউ কোনো কোশ্চেন ক্রিয়েট করলো কোনো শেয়ার হোল্ডার, তখন কোর্ট তখন বলছে যে না, আসলে যে যে অবস্থা তার ডিটেলস আমি জেনে বা তার মানে আলোচনা করে বা জেনে তখন কোর্ট ডিসিশন নিল ওর সাথে মানে তার যে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করলো যে না, এই কোম্পানি আসলে ওয়ান্ড আপ করা সবচেয়ে ভালো হবে, এই কোম্পানি আসলে রান করতে পারবে না। এটা হলো কোর্টের ওপিনিয়ন। কোর্ট যদি ওপিনিয়ন দেয় সেই ক্ষেত্রে ওয়ান্ড আপ কোর্ট করতে পারে। ঠিক আছে, গেছিল অন্য কারণে, পরবর্তীতে সে ওপিনিয়ন কোর্টের ওপিনিয়ন আসছে, তার যে অপারেশনাল যে অ্যাক্টিভিটি দেখে কোর্ট তখন তার নিজের সিদ্ধান্ত দিল যে না, এই কোম্পানিটা ওয়ান্ড আপ হওয়াই যুক্তিযুক্ত। এটা কি স্যার যে আদার যে 5টা কজ আছে এই কজগুলিকে বিবেচনায় নিয়ে এই ওপিনিয়নটা যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে ওয়ার প্রতিটাই ইন্ডিভিজুয়াল। মানে ওয়ান্ড আপ হওয়ার জন্য কোর্ট কোন সময় ওয়ান্ড আপ করতে পারে, কোন এইরকম 5-6টা ক্ষেত্রেই কোর্ট ওয়ান্ড আপ করতে পারে। ইন্ডিভিজুয়াল, অল আর ইন্ডিভিজুয়াল। ওকে, আমরা এই জিনিসগুলো পড়বো। শেয়ার ক্যাপিটাল আমরা অনেকেই জানি, এইগুলা নিয়ে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড জানি আমরা, তারপর আমি একটু দেখে দিচ্ছি, দ্রুত যাব। শেয়ার ক্যাপিটাল আমরা জানি, শেয়ার ক্যাপিটাল কি? কোম্পানি যখন তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসে সেটাকে আমরা শেয়ার ক্যাপিটাল বলি, অথবা শেয়ার হোল্ডারদের যে মালিকানা যতটুকু থাকে, শেয়ার হোল্ডারদের যে ওনার্স থাকে যতটুকু, সেটাকে বলা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এখানে শেয়ার ক্যাপিটাল কিরকম থাকে? কোম্পানি ইস্যু শেয়ার অফ স্টক, কোম্পানি স্টক ইস্যু করে, অথবা তাকে ইকুইটি বলে, স্টক বলে, মানে শেয়ার বলে, যেটাই বলুক না কেন, কোম্পানি ইস্যু শেয়ার অফ স্টক অর ইকুইটি ফর ভেরিয়াস রিজন ইনক্লুডিং টু ফান্ড এক্সপানশন। কোম্পানি কোনো ফান্ড এক্সপানশন করতে চাইলে, পে ডাউন ডেট যদি পে ডাউন করতে চায়, মানে ইস্যু করে, নতুন করে যদি ইস্যু করে, এক্সপানশন করে, তাহলে এই কারণে হতে পারে। শেয়ার ক্যাপিটাল কনসিস্ট অফ অল ফান্ড রেজড বাই এ কোম্পানি, কোম্পানি যত পরিমাণ ফান্ড রেজ করে সেই সবগুলোকে বলা হচ্ছে ইন এক্সচেঞ্জ ফর শেয়ারস অফ ইদার কমন অর প্রেফার্ড শেয়ারস অফ স্টক। শেয়ার ক্যাপিটাল বলতে যখন বলা হবে তখন কমন শেয়ার হোল্ডারদের ক্যাপিটালকে বলা হবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে বলা হবে। শেয়ার ক্যাপিটাল দুই প্রকার, শেয়ার দুই প্রকার, কমন শেয়ার, প্রেফারেন্স শেয়ার। তাহলে কমন শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার কি, সেটা আমরা আর পরে যাব। কমন শেয়ার হচ্ছে যাদের কমন কোম্পানির সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, ভোটিং রাইটস, মেনলি হচ্ছে ভোটিং রাইটস দিয়ে পার্থক্য করা হবে। কমন শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস নাই। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আগে তাদের ডিভিডেন্ডের ক্ষেত্রে তাদের প্রেফারেন্স আগে পাবে, তারা নিয়ে যদি টাকা থাকে তাহলে কমন শেয়ার হোল্ডাররা মানে যত থাকে তত পরিমাণ কমন শেয়ার হোল্ডাররা পাবে। The amount of share capital or equity financing a company can change over time. A company that wishes to raise more equity can obtain the authorization to issue and sell additional shares, thereby the increasing its share capital. Company যখন share capital increase করতে চায় তাহলে সে additional share issue করতে পারে। হ্যাঁ, share capital is only generated by the initial sale of shares by the company to investors, does not include the shares being sold in the secondary market after they have been
ইস্যুড। কোম্পানির শেয়ার ক্যাপিটাল শুধুমাত্র সেই পরিমাণ শেয়ার ক্যাপিটালকে বলা হবে যেই ক্যাপিটালটা কোম্পানি প্রথম ইস্যু করে পাবলিকের কাছে। কোম্পানি যখন ইনিশিয়ালি যখন শেয়ারটা সেল করে, সেই সেল থেকে পাবলিক অথবা ইনভেস্টরের কাছে যে পরিমাণ সেল করে থাকে সেটাই হচ্ছে কোম্পানির ক্যাপিটাল। তাহলে মার্কেটে যে শেয়ারের প্রাইস বাড়ে কমে সেকেন্ডারি মার্কেট, সেটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল না। ঠিক আছে? কেউ যদি বলে, যেমন মনে করেন আজকে 10 টাকার শেয়ার কোম্পানি শেয়ার ইস্যু করলো, 10 টাকার শেয়ার সে যদি 1 লক্ষ শেয়ার ইস্যু করে থাকে, তার 10 লক্ষ হচ্ছে তার শেয়ার ক্যাপিটাল। আজকে 10 টাকার শেয়ারের দাম আছে, প্রতি শেয়ারের দাম 1000 করে, তাহলে 1000 করে 1 লক্ষ শেয়ারের দাম কত হলো? তাহলে 10 লক্ষর জায়গায় এখানে 10 কোটি হয়ে গেল। তাহলে 10 কোটি কোম্পানির শেয়ার ক্যাপিটাল না, কোম্পানির শেয়ার ক্যাপিটাল হচ্ছে 10 লক্ষ টাকা। অর্থাৎ মার্কেট যে প্রাইস, সেকেন্ডারি মার্কেটের প্রাইসটা যেটা শুরু করে সেটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল না। কোম্পানির শেয়ার ক্যাপিটাল হচ্ছে ইনিশিয়ালি যে পরিমাণ শেয়ার সেল করে সেটাই হচ্ছে কোম্পানির শেয়ার ক্যাপিটাল। এখন আমরা যখন শেয়ার ক্যাপিটাল নিয়ে আমরা কথা বলবো, আমরা এখানে কয়েক প্রকারের শেয়ার ক্যাপিটালের নাম শুনবো। একটা হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল। কোম্পানির, প্রতিটা কোম্পানির একটা অথরাইজ শেয়ার ক্যাপিটাল থাকে। অথরাইজ মানে হচ্ছে তাকে অনুমোদিত, তার অনুমোদন আছে এত পরিমাণ শেয়ার ক্যাপিটাল সে নিতে পারবে। Authorized share capital is the maximum amount of share capital that a company is authorized to raise. The limit is outlined in its constitutional documents and can only be changed with the approval of the shareholders. Before a publicly traded company can sell stock, it must specify a certain limit to the amount of share capital that it is authorized to raise. আপনার যখন কোম্পানি যখন শেয়ার ক্যাপিটাল কত হবে অথরাইজ শেয়ার ক্যাপিটাল মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের মাধ্যমেই কোম্পানি ফিক্স করে নিবে। যদি শেয়ার ক্যাপিটাল বাড়াতে হয় তাহলে সেটাও শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে কোম্পানি কি করবে, জয়েন্ট স্টক কোম্পানি থেকে আরজিএসসি থেকে সে তার শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্টটা বৃদ্ধি করে নিয়ে যাবে। এটা হচ্ছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল। তাহলে কোম্পানির অথরাইজ শেয়ার হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এই পরিমাণ অ্যামাউন্ট সে কি করতে পারে, ইচ্ছা করলে সে ক্যাপিটাল কোম্পানির জন্য সংগ্রহ করতে পারবে, এর বেশি করতে পারবে না। দেন আসবে হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। ইস্যুড কি? কোম্পানি যখন অথরাইজ থাকে, অথরাইজের সেই শেয়ার ক্যাপিটাল থেকে কোম্পানি মানে ইস্যু করে মানে এখান থেকে আমার 1 লক্ষ 10 লক্ষ শেয়ার অথরাইজ আছে, আমি 5 লক্ষ এখন আমার ক্যাপিটাল লাগবে। এই 5 লক্ষ ক্যাপিটালের জন্য শেয়ার হোল্ডারদেরকে যখন ডাকা হয়, কল করা হয়, হ্যাঁ, তখন বলা হয় যেরকম ইস্যুড শেয়ার ক্যাপিটাল। Issued share capital is the total of the shares a company elects to sell. কোম্পানি কত পরিমাণ সেল করবে সেটা যখন বলে তখনই তাকে বলা হয় ইস্যুড শেয়ার ক্যাপিটাল। নট অল দোজ শেয়ারস মে সেল রাইট ওয়ে, সবগুলো শেয়ার যে সেল হবে এরকম না। আপনি সেল করার জন্য বলছেন এত পরিমাণ সেল করবেন, এন্ড দ্য পার ভ্যালু অফ দ্য ইস্যুড ক্যাপিটাল ক্যান নট এক্সিড দ্য ভ্যালু অফ দ্য অথরাইজড ক্যাপিটাল। তাহলে ইস্যুড শেয়ার ক্যাপিটাল কখনোই অথরাইজড শেয়ার ক্যাপিটালের চেয়ে বেশি হতে পারবে না। এগুলো আমরা জানি। পেড আপ ক্যাপিটাল কাকে বলে? পেড আপ ক্যাপিটাল হচ্ছে ইস্যুড ক্যাপিটালের যখন আমি ইস্যু করলাম সেখান থেকে কি পরিমাণ টাকা শেয়ার হোল্ডাররা দিল কোম্পানিকে, সেই পরিমাণকে যেটা পেড করছে শেয়ার হোল্ডাররা, সেটাকে বলা হচ্ছে পেড আপ ক্যাপিটাল। Paid up capital is the amount of money a company has been paid from shareholders in exchange for shares of its stock. Paid up capital is created when a company sells its shares on the primary market directly to investors. Paid up capital is important because it's capital that is not borrowed. A company that is fully paid up has sold all available shares and thus cannot increase its share capital unless it borrows money by taking on debt. Paid up capital can never exceed authorized share capital. Paid up capital কখনো authorized share capital এর বেশি হতে পারে না। Paid up capital issued capital এরও বেশি হতে পারবে না। এই হলো শেয়ার ক্যাপিটালের আমরা যখন ধরন জানবো তখন হচ্ছে এটা আমাদের শেয়ার ক্যাপিটাল কি, এটা কি জাতীয় শেয়ার ক্যাপিটাল, অথরাইজড শেয়ার ক্যাপিটাল, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, পেড আপ শেয়ার ক্যাপিটাল। দেন আছে আপনার শেয়ার ক্যাপিটালের প্রকারভেদ। আমরা একটু আগে বলছি যে শেয়ার ক্যাপিটাল নরমালি দুই প্রকার, একটা হচ্ছে কমন স্টক অর কমন অর্ডিনারি শেয়ার, আর একটা হচ্ছে প্রেফার্ড স্টক অর প্রেফারেন্স শেয়ার। Two types of share capital such as common stock, এটা হচ্ছে on the basis of voting rights, on the basis of voting rights or on the basis of dividend preference. On the basis of dividend preference, share capital two types, common stock or ordinary shares, আর হচ্ছে preferred stock. Ordinary shares are defined by the state within which a company incorporates.
by the state within which a company incorporates. These characteristics are relatively standardized. They include the right to vote on the certain corporate decisions such as the election of a board of directors. In the event of a corporate liquidation, the common stockholders are paid their shares of any remaining assets after all creditor claims have been fulfilled. If a company declares bankruptcy, this usually means that the holdings of all investors are either severely reduced or completely eliminated. তাহলে অর্ডিনারি শেয়ার হচ্ছে কোম্পানি যখন ইনকর্পোরেট হওয়ার জন্য তাদেরকে যাদের মাধ্যমে দিয়ে কোম্পানি ইনকর্পোরেট করে সেই পরিমাণ বা যে শেয়ার থাকে সেটাকে বলা হচ্ছে কমন স্টক অথবা অর্ডিনারি শেয়ার। এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কমন স্টকে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা ভোটিং রাইটস আছে। ইলেকশন বোর্ড অফ ডিরেক্টর যখন ইলেকশন হবে, কারা বোর্ড অফ ডিরেক্টর হবে, সেখানে কমন স্টক অর্ডিনারি শেয়াররা ভোট দিতে পারবে। কোম্পানি যখন লিকুইডেশনে যা প্রথম, তাহলে কমন স্টক হোল্ডাররা টাকা পয়সা কখন পাবে? সকল পরিমাণ ক্রেডিটর, ব্যাংকরাপসি, হ্যাঁ, তারপর হচ্ছে যেই যা কিছু ক্রেডিটরদের পাওনা পরিশোধ করার পরে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধ করার পরে সর্বশেষ কমন স্টক হোল্ডার তাদের পাওনা যদি থাকে তাহলে তারা পাবে, যদি থাকে না থাকে পাবে না। Then বলা হচ্ছে preference stock or preference share. These shares in the equity of a company and which entitle the holder to a fixed dividend amount by the issuing company. এখানে preference stock holder or preference shareholder তারা একটা fixed dividend পায়। The dividend must be paid before the company can issue any dividends to its common shareholder. Common shareholderদেরকে কোনো কিছু ডিভিডেন্ড দেওয়ার পূর্বে প্রেফারেন্স শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হবে, অবশ্যই দিতে হবে। প্রেফারেন্স শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে কমন স্টক হোল্ডাররা পাবে। অলসো ইফ দি কোম্পানি ডিসলভ, কোম্পানি যখন ডিসলভ হয়ে যাবে, the owners of preference shares are paid back before the holders of common stock. However, the holders of preference shares do not usually have any voting control over the affairs of the company as do the holders of common stock. Our preference shares অনেক প্রকার প্রেফারেন্স শেয়ার আছে। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, অনেক প্রকার প্রেফারেন্স শেয়ার আবার আছে। টাইপস অফ শেয়ার ক্যাপিটাল। তাহলে এই যে শেয়ার প্রেফারেন্স স্টকের যে আবার কত প্রকার হতে পারে? কলেবল প্রেফারেন্স স্টক, কনভার্টেবল প্রেফারেন্স স্টক, cumulative preference share, non-cumulative preference stock, participating preference stock. Callable preference stock কি? যে preference stock গুলা যে ইচ্ছা করলে কোম্পানি কি করতে পারবে, কল করে নিয়ে নিতে পারবে, সেগুলা তারা মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে তার পেমেন্ট পরিশোধ করে নির্দিষ্ট সময় পরে তারা কল করতে পারে। কোম্পানি যে কোনো সময় প্রেফারেন্স স্টক গুলো কল করতে পারে, এগুলো কলেবল প্রেফারেন্স শেয়ার। তখন প্রেফারেন্স শেয়ার থাকবে না। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, অনেক প্রেফারেন্স শেয়ার আছে যেগুলাকে বলা হবে কনভার্টেবল প্রেফারেন্স স্টক। এগুলোকে কনভার্ট করা যাবে কিসে? অর্ডিনারি শেয়ার হোল্ডারে কনভার্ট করা যায়, সেই জাতীয় প্রেফারেন্স স্টককে বলা হচ্ছে কনভার্টেবল প্রেফারেন্স স্টক। কিউমুলেটিভ প্রেফারেন্স স্টক, কোনো কোম্পানি যদি প্রফিট না দিতে পারে, এই বছর প্রফিট দিতে পারলো না, তাহলে এই বছরের যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটা পরবর্তী বছরের ডিভিডেন্ডের সাথে যোগ করে দিতে হবে, কিউমুলেটিভ হতে থাকবে। যখন কোম্পানি 2 বছর 3 বছর ডিভিডেন্ড দিল না, সেই 3 বছরের ডিভিডেন্ড পরবর্তীতে 4th বছরে দিতে হবে। এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স স্টক। নন কিউমুলেটিভ প্রেফারেন্স স্টক, যখন এরকম প্রফিটটা যোগ করা হয় না, কিউমুলেটিভ করা হয় না, সেটাকে বলা হচ্ছে নন কিউমুলেটিভ প্রেফারেন্স স্টক। পার্টিসিপেটিং প্রেফারেন্স স্টক, পার্টিসিপেটিং প্রেফারেন্স স্টক হচ্ছে কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট ডিভিডেন্ড পাবে 10%, 15%, 7%, যে পার্সেন্টেজ হোক, তার পরবর্তীতে যে পরিমাণ কোম্পানির সবকিছু দেওয়ার পরে কোম্পানি যে পরিমাণ প্রফিট থাকবে, সেখানে কোম্পানি কি করতে পারবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিছু প্রফিটে পার্টিসিপেট পাবে, প্রফিটে অংশ পাবে পরবর্তী আরো দেখে, সেটাকে বলা হয় পার্টিসিপেটিং প্রেফারেন্স স্টক।
তারপর এখানে বলা আছে যে মেথডস অফ রেজিং শেয়ার ক্যাপিটাল রেজ করার জন্য আমরা কিভাবে করতে পারি। শেয়ার ক্যাপিটাল রেজ বাই দ্য প্রসপেক্টাস, পাবলিক অফার, প্লেসিং, অফার ফর সেল, রাইট ইস্যু, বোনাস ইস্যু, loan capital. If company needs to raise more money, more cash, then it has three main possibilities. কোম্পানি যখন বেশি করে টাকা দরকার হয়, ক্যাশ দরকার হয়, নগদ টাকা দরকার হবে, সেই ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কি সম্ভাবনা থাকে। রিটেন প্রফিট, কোম্পানি যে লাভ করলো সেটা সে কোম্পানি রেখে দিল, ডিভিডেন্ড দিবে না। কিছু ফার্দার শেয়ার, নতুন করে আবার ফার্দার শেয়ার করেও কোম্পানি ক্যাশ নিতে পারে। বড় দা মানি, কোম্পানি মানি লোন নিতে পারে, বড় করতে পারে। এই ছিল আমাদের ক্যাপিটাল রিলেটেড কথাবার্তা। আপনি বলেন তাহলে শেয়ার ক্যাপিটাল সম্পর্কে আমরা কি বলছি। শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ বলেন। কোম্পানি যখন ফান্ড রেজ করতে চায়, ফান্ড এক্সপানশন করতে চায়, তখন শেয়ার ইস্যু করার মাধ্যমে সে ফান্ড রেজ করে থাকে। এখন এই রেজটা যখন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গিয়া কমন শেয়ার, একটা হচ্ছে গিয়া প্রেফার্ড শেয়ার। আবার এই যে অ্যামাউন্টটা সে যে শেয়ারটা ইস্যু করবে সেটা ওভার দ্য টাইম এটা চেঞ্জ হতে পারে। সে কিছু কল ব্যাক করে নিতেও পারে, আবার মোর শেয়ার ইস্যু করতে সেটা আবার এই পরিমাণটা বাড়াতে পারে। আর কিনা বলে এখানে তবে শেয়ার ক্যাপিটালের মধ্যে যে ইনিশিয়ালি যে শেয়ারটা পাবলিকের কাছে সরাসরি হস্তান্তর করা হয় সেটাকে কাউন্ট করা হয়। আমরা আজকে তো আমাদের 30টা ক্লাস শেষ হচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটা ক্লাস চাচ্ছিলাম, কি শুক্রবারে দিতে পারবেন তো? দেন আগের টাইমে দেন, আমার ওই টাইমে দিতে পারেন, সকালে দিতে পারেন আপনার। স্যার এই মাসের শেষের দিকে নিলে ভালো না স্যার, একটু পরে। আচ্ছা, আপনি তো আমার যে রুটিন, আমার যে শিডিউল আছে সেই শিডিউলই দেন, তাহলে 5:30 দিতে পারেন। 5:30 ছিল আমার। হ্যাঁ, ঠিক আছে, স্যার এই আর ওই ক্লাসটা স্যার এই মাসের শেষের দিকে নিলে ভালো না স্যার? হ্যাঁ এক্সট্রা ক্লাস যেটা সেটা রিভিউ ক্লাস হলে মাসের শেষের দিকে ভালো হয়, 29-30 তারিখের দিকে। হ্যাঁ বলেন। স্যার আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে ওই যে রিভিউ এক সপ্তাহ সময় দিয়ে। এগুলা পরে ক্লাস হয় না, বুঝছেন। আমি গত সেশনে এরকম হয়েছে, এক সপ্তাহ পরে বলছিলাম যে সময় নিয়ে জানাবে বা ইয়ে করবে, পরবর্তী আর হয় না। ঠিক আছে, এমনি দিয়ে আমরা শেষ করে আজকেই শেষ করে দিতাম। আজকে ইচ্ছা করলে শেষ করতে পারি, কিন্তু একটু তাড়াহুড়া না করে আমি চাচ্ছি যে একটা ক্লাস বেশি নিয়ে আপনাদের ইয়ে করে দিই। আপনারা পড়াশোনা করতে থাকেন, এরপর কোনো সমস্যা হলে আমাকে মেক করে, সমস্যা নেই। পরীক্ষা তো নিকটবর্তী এসে গেছে, খুব বেশি সময় আছে তা না। পদ্ধতিতে মানে সবাই অ্যারেঞ্জ করা যায় না, সবাই একসাথে হয় না, ক্লাসও হয় না, পরবর্তী আর বেশি দিন তো স্যার গ্যাপ নাই, মানে স্যার 30 তারিখে দিলে বা 29 তারিখে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, দেওয়া যাক। আমরা কত দিতে পারি? আমি সোমবার দিতে পারি, 28 তারিখ। 28 তারিখ দিলে হবে তো? স্যার কয়টার দিকে স্যার ক্লাসটা হবে? স্যার সোমবার দিলে 6-7টা দিন। 6-7টায় 6-7টা জি দিন। স্যার, যদি 7টার পরে না দিলে সমস্যা স্যার। ঠিক আছে, 6-7টাই হবে। 6-7টা স্যার আমি দিতে পারবো না অবশ্যই। ঠিক আছে, 28 তারিখ হচ্ছে স্যার। হ্যাঁ, ওই স্টুডেন্টরা একটু চাচ্ছে যে আপনার একটু পরে দিতে, হ্যাঁ একটু গ্যাপ দিয়ে দিতে চাচ্ছে। তাহলে 28 তারিখ সোমবার
সোমবার 6-7টা দেখেন রুটিন খালি আছে কিনা, ঠিক আছে? 28 তারিখ সোমবার 6-7টা থাকার কথা, শেষ হয়ে গেছে তো সুযোগ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এই সোমবার 6-7টায় দিয়ে আমাকে 28 তারিখ। ওকে, ঠিক আছে, তাহলে সোমবার 6-7টায় থাকবে 28 তারিখ। স্যার। তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল বললাম। এখানে একটা পয়েন্ট কিন্তু সবারই জানা উচিত, সেটা হচ্ছে যে প্রাইমারি মার্কেট যেটাকে বলে, প্রাইমারি মার্কেটের শেয়ার ক্যাপিটাল হচ্ছে শেয়ার ক্যাপিটাল। সেকেন্ডারি মার্কেটে যে শেয়ার ক্যাপিটাল যে কেনা বেচা হয় সেটা কিন্তু কোম্পানির শেয়ার ক্যাপিটাল। ক্লিয়ার সবাই? জি স্যার। শেয়ার যেটা সেল হয় সেটাই শেয়ার ক্যাপিটাল, পরবর্তীতে সেটা দাম কত বাড়লো কমলো সেটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল না। আর এখানে যে ভোটিং রাইটটা, ভোটিং রাইটটা কি এই যে ইনিশিয়াল আইপিও এর মাধ্যমে যে আমরা শেয়ার কিনে থাকি, অর্ডিনারি আমাদের তো শেয়ার voting হোল্ডার যারা, অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা তারাই হচ্ছে ভোটিং রাইট। সেকেন্ডারি মার্কেট থেকে যিনি শেয়ার কিনবে তারও ভোটিং রাইট থাকবে, অর্থাৎ শেয়ারের মালিক যে সে তারই ভোটিং রাইট। ঠিক আছে, সেকেন্ডারি মার্কেটে কোম্পানির ক্যাপিটাল পারবে না, কিন্তু সেকেন্ডারি মার্কেটে শেয়ার ক্যাপিটালের মালিক যে সেই মালিক। ক্লিয়ার? জি জি, এটা পরে কিনতে হবে যে কোনো টাইমে। যার হাতে শেয়ার আছে সেই শেয়ারের মালিক। জি ঠিক আছে স্যার প্রেফার শেয়ারে কি ভোটিং রাইটস আছে স্যার? প্রেফারেন্স শেয়ারে নরমালি ভোটিং রাইটস নাই। ঠিক আছে, এক্সেপশনাল যদি কোনো দেশে যদি এরকম প্রেফারেন্স শেয়ার ইস্যু করে যে ভোটিং রাইট দিয়ে, তখন এটা ভোটিং রাইট থাকতে পারে। প্রেফারেন্স শেয়ারটা এমন একটা জিনিস, এটা হচ্ছে যেই ক্যারেক্টারে দিয়ে ইস্যু করা হয় সেই ক্যারেক্টারই এটা হবে। ঠিক আছে, নরমালি প্রেফারেন্স শেয়ার ভোটিং রাইট নাই। হ্যাঁ স্যার, এই দুই তিনটা শব্দ একটু কনফিউজিং মনে হয়, স্টক, বলেন। হ্যাঁ ইকুইটি, আবার হ্যাঁ। শেয়ার। স্যার একই এটা জিনিস, যদি স্যার একটু একই জিনিস স্যার? একই জিনিস, ও একই জিনিসের তিনটাই নাম স্যার। তিনটাই না। থ্যাংক ইউ স্যার। শেয়ার বলে মনে করো ব্রিটিশটা শেয়ার বলতো, আমেরিকানরা এখন স্টক বলে। হ্যাঁ, সেটাকে আবার ইকুইটি বলে। এগুলা স্যার। নিয়ে খুব বেশি সমস্যা নাই, একই জিনিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল কি পরিমাণ, কত প্রকারের শেয়ার ক্যাপিটাল আছে সেগুলো বলেন। আমরা শেয়ার ক্যাপিটাল নাম ও ধরনটা কি কি শেয়ার ক্যাপিটাল হতে পারে। একটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল আর ইস্যুড শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, অথরাইজড Paid শেয়ার up ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল আছে, এর ভিতরে আরেকটা আছে কলেবল শেয়ার ক্যাপিটাল আছে। ঠিক আছে, এগুলো আগে করতো, এখন কলেবল বাদ দিয়ে দিচ্ছে। অথরাইজড শেয়ার ক্যাপিটাল, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, তারপর পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল। তাহলে অথরাইজড ক্যাপিটাল কাকে বলে? মানে একটা কোম্পানি যতটুকু শেয়ার ইস্যু করার জন্য অথরাইজ, যেমন সেটা তার মেমোরান্ডামে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে তার অথরাইজ শেয়ার ক্যাপিটাল। ম্যাক্সিমাম অ্যামাউন্ট, কোম্পানি কতটুকু পরিমাণ শেয়ার সে হ্যাঁ নিতে পারবে, রেজ করতে পারবে, সেই যে একটা সিলিংটা, সেটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। সিলিং, এটাকে সিলিং দিয়ে দেয় যে এত পর্যন্ত সে যে তার কোম্পানি ক্যাপিটাল হতে পারবে, সেই হচ্ছে অথরাইজড কোম্পানি সর্বোচ্চ কত পর্যন্ত শেয়ার ক্যাপিটাল রেজ করতে পারবে সেটা হলো শেয়ার ক্যাপিটাল রেজ করতে পারবে, সেটা হচ্ছে অথরাইজড। দেন হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল, কাকে বলে? অথরাইজড শেয়ার ক্যাপিটালের যে অংশটুকু ইস্যু করা হয় সেটা হলো ইস্যুড শেয়ার ক্যাপিটাল। কোম্পানি সেল করার জন্য যতটুকু সেল করবে, সেল করার জন্য তারা যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। দেন বলছে পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ ইস্যুড শেয়ারের যে অংশটুকু ফিডব্যাক আকারে আসবে সেটা হলো পেইড আপ ক্যাপিটাল। পেড করা হয়েছে, পেড ফ্রম শেয়ার হোল্ডার, পেড ফ্রম শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে পরিমাণ অর্থ পেড করা হয়েছে সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল। যেগুলো সোল্ড হয়েছে, ইস্যুড শেয়ারে যে অংশটুকু সোল্ড হয়েছে সেটা পেইড আপ। হ্যাঁ, সোল্ড হচ্ছে মানে সোল্ডের টাকাটা কোম্পানিতে আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল। এখানে আমরা যেটা পড়তাম স্যার আগে, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল। হ্যাঁ, এই জন্য আরেকটা ক্যাপিটাল আছে এখানে, যদি কল বলে তাহলে কলেবল শেয়ার ক্যাপিটাল, কি পরিমাণ কল করা হয়েছে একটা শেয়ার এটা কি ক্যাপিটাল। বাস্তব প্র্যাকটিস আছে এখন স্যার? প্র্যাকটিস আছে এটা? হ্যাঁ আছে তো, ব্যক্তিত্ব তো আছে, সব আপনার ব্যালেন্স শিটে দেখবেন পেড আপ ক্যাপিটাল কত, ইস্যুড ক্যাপিটাল কত, এগুলা লেখে থাকবে। অথরাইজ ক্যাপিটাল নরমালি অথরাইজ আর পেড আপ ক্যাপিটালটা লেখে না, এগুলো আর লেখে না। অথরাইজ কত আছে, কোম্পানি সিলিং কতটুকু পর্যন্ত আছে, এখন কত পর্যন্ত নিচ্ছে, এটা হলো জানার বিষয়, এটা নিয়ে আসলে ডিসিশন নিতে হয়। এখন যেটা হয় আইপিও থেকে পুরো টাকাই তো নিয়ে নেয়, ওইখানে তো আংশিক নিলে না স্যার, পরে সেকেন্ড কল, থার্ড কল আছে। না থার্ড কল মাত্র সিস্টেম নাই, এখন তুলে নিয়ে নেয়, এই জন্য কলে বলতে বা তুলে দিচ্ছে। স্যার
হ্যাঁ, ইস্যু করার পর যেটুকু আনসোল্ড থাকে ওটা কি বলে স্যার? আনপেড শেয়ার ক্যাপিটাল, ওটা পেড হয় না এখনো। আনপেড শেয়ার ক্যাপিটাল, পেড করা হয় না, এটা আস্তে আস্তে হবে। আমরা বলছিলাম না ওই যে আপনার আরেকটা পরে আমরা বলছিলাম শেয়ার হোল্ডার ডিরেক্টর এরকম হয়, ডিরেক্টরের সে এখনো পেড করে নাই, তাকে যে মানে ইস্যু করা হলো, তাকে যে টাকা দেওয়ার জন্য শেয়ার ক্যাপিটাল টাকা দেওয়া হয়েছে সবগুলো টাকা পেড করে নাই, সেই রকম লোকগুলা মানে ডিরেক্টর থাকতে পারবে না। তাহলে এই হলো আমাদের শেয়ার ক্যাপিটালের অংশ। দেন আমরা বলছি যে এই যে শেয়ার ক্যাপিটাল বলতেছি, তাহলে এটা কয় প্রকার? টাইপস অফ শেয়ার ক্যাপিটাল। এটা তো হচ্ছে একটা কোম্পানি সিলিং, অথরাইজ ক্যাপিটাল, শেয়ার, পেড আপ ক্যাপিটাল, ক্যাপিটাল। এখন হলো শেয়ার ক্যাপিটাল কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কমন স্টক আর অর্ডিনারি শেয়ার, আর একটা হলো প্রেফারেন্স স্টক। কমন স্টক আর প্রেফারেন্স স্টকের মধ্যে পার্থক্য কি কি সেগুলো আপনারা শিখবেন, ভালো করে জানবেন। এখন বলেন তো কমন স্টক আর প্রেফারেন্স স্টকের মধ্যে পার্থক্য কি কি? মেন পার্থক্যটা স্যার হচ্ছে ভোটিং রাইট। রাইট, কমন শেয়ারের সাথে ভোটিং রাইট আছে, হ্যাঁ, এই প্রিফারেড স্টকে নাই। হ্যাঁ। আর হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রিফার্ড শেয়ার স্টকরা আগে ডিভিডেন্ড পেয়ে থাকে, তারপর হচ্ছে কি বলে কমন স্টক যারা আছে। হ্যাঁ, তারপরে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ফিক্স থাকে। জি ফিক্স থাকে, হ্যাঁ। হ্যাঁ, কমন স্টক অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ফিক্স থাকে না। জি, আর কোম্পানি উইন্ডোজের সময় সবার দেনা পরিশোধ করার পরেই কমন স্টক যারা ফুল করে তাদেরকে দেওয়ানাগুলো পরিশোধ করা হয়। ক্রেডিটর যারা আছে ওরা ক্রেডিটর ক্লেম যেগুলো আছে সেগুলো ফুলফিল করার পরে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে। তারপর কোনো কিছু থাকলে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা পাবে। এই ছিল মোটামুটি কমন স্টক আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের মধ্যে পার্থক্য। এখন প্রেফারেন্স শেয়ার অনেক প্রকারের আছে, ঠিক আছে? এখানে আমি পাঁচটা দেখছি, আরো লেখা যায় কলেবল, নন কলেবল। নন কলেবল, প্রেফার্ড স্টকের যে বলা হচ্ছে যে ফিক্সড ডিভিডেন্ড পাবে, হ্যাঁ, সেটা কি স্যার ইন্টারেস্টের মতো ফিক্সড নাকি সেটা যেমন অর্ডিনারি শেয়ার আমি ডিভিডেন্ড কত দেবো এটা তো স্যার ইয়ারলি, সেটা ইয়ারলি বিবেচনা করা হয় যে আমি এটা যে ডিসিশন হয় আমি কত ডিভিডেন্ড দিব, ঠিক আছে। সেটা তো কিন্তু প্রেফার্ড স্টকে কি ওটার পারফরম্যান্স প্রেফারেন্স স্টকে নরমালি প্রেফারেন্স স্টকে ডিভিডেন্ড ফিক্স থাকে, মানে স্টার্টিং ইস্যু করার সময় ফিক্স থাকে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ইস্যু করার সময় ফিক্স থাকে। এটা হচ্ছে ডিবেঞ্চারের মতো, ডিভেঞ্চারের মতো মানে ইন্টারেস্টের মতো আর কি। ইন্টারেস্টের মতো। তবে তবে ইন্টারেস্টটা যেটা হয়, যে ইন্টারেস্টটা আপনার আগে দিতে হবে, দিতেই হবে। প্রেফারেন্স স্টক যদি আপনার ইন্টারেস্ট দেওয়াটার পরে টাকা থাকে, কোম্পানি যদি আপনার রিটার্ন আর্নিংস থাকে তাহলে এই 10% দিবে, না থাকলে কি হবে? দিবে না। ক্লিয়ার? এখানে একটা এই অপশন আছে। এই অপশনের জন্য আবার প্রেফারেন্স শেয়ার হবে দুই প্রকার, একটা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। কোনো বছর যদি না দিতে পারে তাহলে এর পরের বছর একসাথে দিতে হবে, পাওনা থাকবে। এটা হচ্ছে কিউমুলেটিভ। আর যেটা হচ্ছে পাওনা থাকবে না সেটা হচ্ছে নন কিউমুলেটিভ। এই বছর ব্যবসা বা খারাপ হয়েছে, প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে পারে নাই, ঠিক আছে, নাই, কিছু করার নাই, নেগেটিভ, রিটার্ন নেগেটিভ আছে, ওই থেকে দিতে পারবে না। ক্লিয়ার? আর কলেবল বলতে কি যেগুলো ব্যাক করে নেওয়া যায়, যেগুলো ব্যাক করে নেওয়া যায়। আপনি প্রেফারেন্স শেয়ার ইস্যু করছি 10 বছর পরে, আমি যে কোম্পানি ইচ্ছা করে যে না আমি প্রেফারেন্স আমি শেয়ার ক্যাপিটাল আর রাখবো না, কোম্পানি কল করে সেই প্রেফারেন্স তাদেরকে টাকা দিয়ে দিতে পারবে, ফেরত দিয়ে দিতে পারবে। আনকলেবল কি আছে? আনকলেবল আছে নরমালি ম্যাক্সিমাম তো আনকলেবলই থাকে। প্রেফারেন্স স্টক যখন দেয় এটা পারপিচুয়াল যেটা হয় সেটা আনকলেবল। আমরা ছড়িয়ে ভাষায় বলি পারপিচুয়াল, মানে যেটা আপনি আর কখনই কল করা হবে না, তাদেরকে আজীবনের জন্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আনকলেবল। আর স্যার কনভার্টিবল কি মানে যেটা মানে কমন স্টকে পরিণত করা কমন যাবে? স্টকে পরিণত করা যাবে, কমন স্টকে পরিণত করা যাবে। এটা এরকম নেচার যে 5 বছর পরে এগুলো কমন স্টক হয়েছে, 10 বছর পরে এই প্রেফারেন্স স্টক উইল বি কমন স্টক, দিস ইজ কল কনভার্টেবল। নন কনভার্টেবল যেগুলো কখনই কনভার্ট করা হবে না, প্রেফারেন্স স্টকে থাকবে। পার্টিসিপেটিং টা স্যার একটু পার্টিসিপেটিং হচ্ছে প্রেফারেন্স স্টক হোল্ডারদের প্রফিটে পার্টিসিপেট তারা পাবে, প্রফিটে পার্টিসিপেশন তারা পাবে, এটা হলো পার্টিসিপেটিং প্রেফারেন্স স্টক। প্রফিটে পার্টিসিপেট করতে পারবে মানে বুঝছি, প্রফিট থেকে পাবে আর পার্টিসিপেশন পাবে তারা। প্রফিট হলে পাবে। হ্যাঁ, আপনার ডিভিডেন্ড দিল, প্রেফারেন্স শেয়ার হোল্ডার 10% দিল,
অর্ডিনারি শেয়ার হোল্ডাররা তাদের ম্যানেজমেন্ট ডিসিশনে তো মনে করেন 15% নিল, এই বছর খুব ভালো প্রফিট হয়েছে, তারপরে যে প্রফিট আছে সেখানেও কি পাবে তারা 1% 2% এরকম তার শর্ত থাকে, সেই শর্ত অনুযায়ী তারা পাবে, মানে ফিক্সড পাবে প্লাস ওইটা পাবে। প্লাস এডিশনাল পাবে যদি কোম্পানির পরিস্থিতি খুব ভালো থাকে, এটা কন্ডিশন দেওয়া থাকে, এটা হলো পার্টিসিপেটিভ ট্রানজাকশন। স্যার আর একটা শেয়ারের নাম শুনেছি স্যার, ট্রেজারি শেয়ার স্যার, ট্রেজারি স্যার, ট্রেজারি শেয়ার বলতে ট্রেজারি বন্ড আর কি, গভর্নমেন্টের বন্ড, গভর্নমেন্ট বন্ড স্যার। ট্রেজারি বন্ড, ট্রেজারি শেয়ার। থ্যাংক ইউ স্যার। তারপর ডিবেঞ্চার আছে, আমরা যেমন এখানে পরবর্তীতে আমরা যদি চাই মেথডস অফ রেজিং শেয়ার ক্যাপিটাল, একটা কোম্পানি কোন পদ্ধতিতে কোম্পানি শেয়ার ক্যাপিটাল বাড়াইতে পারে, এটা হচ্ছে প্রসপেক্টাস, পাবলিক অফারিং, মানে প্রসপেক্টাসের মাধ্যমে আপনার ইয়াতে প্রসপেক্টাস ইস্যু করে সেখান থেকে শেয়ার ক্যাপিটাল নিতে পারে। তারপর পাবলিক অফার করতে পারে, প্লেসিং এর মাধ্যমে করা হয়, একটা বড় বড় একটা কোম্পানিকে দিল, সেই কোম্পানি এত টাকা দিল, এখানে তাকে এত পার্সেন্ট এত শেয়ার দিল, এটা তো প্লেসিং। হ্যাঁ, অফার ফর সেল, রাইট ইস্যু, কোম্পানি যে রাইট ইস্যু করতে পারে, তার যে ডিবি শেয়ার হোল্ডার আছে তাদেরকে 1:1 রাইট দিয়ে দিবে, যারা শেয়ার একটা আছে তাদেরকে আরেকটা শেয়ার দিবে, ঠিক আছে, শেয়ার দেওয়ার রাইট দিল, যদি এই রাইটটা শেয়ার হোল্ডার এক্সারসাইজ করে তো ভালো কথা, না করলে তার সে অন্য জায়গায় বিক্রি করবে, এটা বলে রাইট ইস্যু। বোনাস ইস্যু, কোম্পানি তাদেরকে বোনাস দিতে পারে, শেয়ার বোনাস, স্টক যেটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড, ঠিক আছে, বোনাস ডিভিডেন্ড, আপনার ইয়া দিবে না, ক্যাশ ডিভিডেন্ড না, বোনাস ডিভিডেন্ড দিয়ে রিটেন আর্নিংসটাকে ক্যাপিটালে রূপান্তর করে ফেলবে, ঠিক আছে, এই হলো। হ্যাঁ, এই যে এন অফার ফর সেল আর পাবলিক অফারের ডিফারেন্সটা কি? খুব বেশি ডিফারেন্স নাই, পাবলিক অফার হচ্ছে শুধু পাবলিকের জন্য অফার করা হয়, আর অফার ফর সেল আপনার যে কারোর জন্য সেল করা করতে পারে, সেখানে অর্গানাইজেশন আসতে পারে, পাবলিক আসতে পারে, আর পাবলিক অফারিং তো একমাত্র পাবলিকের জন্য, আইপিও জন্য। হ্যাঁ, প্লেসিংটা বুঝি না, প্লেসিংটা বুঝি না, কিসের মধ্যে প্লেসিং হচ্ছে আপনার ওই প্রসপেক্টাসে যায় না, আইপিও তো যায় না, সরাসরি আমি আমার একটা অর্গানাইজেশন আছে, আমি আপনার অর্গানাইজেশনকে অফার করছি, আপনি আমার কাছ থেকে 10% শেয়ার নিয়ে নিলেন, বা আপনি আমার কাছ থেকে আপনাকে 1 লক্ষ শেয়ার দিলাম, আপনি আমাকে তার বিনিময়ে এত টাকা, মানে সরাসরি সেল করা যায়, প্লেস করা, হ্যাঁ, একজন প্লেস নির্দিষ্ট মানে ইয়া করে ভাগ করে করে দিয়ে দেওয়া, এটা কেউ প্লেসিং। মানে পাবলিক অফার যেটা, এটা করতে তো প্রসপেক্টাস ইস্যু করা লাগে, হ্যাঁ, পাবলিক অফার করলে প্রসপেক্টাস লাগে, শুধু প্রসপেক্টাসের মাধ্যমে কোনো শেয়ার নেওয়া যায় কিনা? শেয়ার নেওয়া যায়। প্রসপেক্টাস তো পাবলিক অফারিং, প্রসপেক্টাস দেখা গেছে পাবলিক অফারিং ও থাকে, একটা প্রসপেক্টাসে পাবলিক অফারিং ও থাকে, প্রাইভেট প্লেসমেন্টও থাকে, ঠিক আছে, এত পার্সেন্ট আমরা পাবলিক আইপিওতে দেবো, মানে পাবলিকের জন্য, আর বাকি 70% হচ্ছে প্লেসমেন্ট ইনস্টিটিউশনাল আর ইনভেস্টরের জন্য, এইভাবে প্রসপেক্টাসে উল্লেখ করা আছে, এগুলো প্রসপেক্টাসের মাধ্যমে। স্টক ব্রোকারের মাধ্যমে যে সেল করা ওটা কি পাবলিক অফার? স্টক ব্রোকার না, স্টক ব্রোকার বলতে কি, পাবলিক অফার হচ্ছে আমরা পাবলিকের জন্য যখন জানানো হয় আর কি, পাবলিকের মাধ্যমে ডাইরেক্ট পাবলিক অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, এখানে আপনার তো ইয়ে থাকে, স্টক ব্রোকার বলতে আপনার এখানে ইস্যু ম্যানেজার থাকে, এখানে ইয়ে থাকে, তো 3-4টা পক্ষ থাকে, ব্রোকার থাকে, জি জি। ওর মাধ্যমে আসে, তখন তো ফার্স্ট স্যার অর্থাৎ আইপিওতে যেগুলো আমরা যেগুলো শেয়ার পাই, আমরা ইন জেনারেল পাবলিক যেভাবে শেয়ারটা পাই, এটা হচ্ছে পাবলিক অফার। আমাদের প্রসপেক্টাস যেটা अवेलेबल থাকে মার্কেটে, ওটাও কি এটা পাবলিক অফারের মতো না স্যার? প্রসপেক্টাসে মানে ফুল পাবলিক অফারও হতে পারে, আবার প্রসপেক্টাসে নির্দিষ্ট শুধু পাবলিকের জন্য কিছু এত পার্সেন্ট হচ্ছে আপনার ইয়ের জন্য, ইনস্টিটিউশনের জন্য, দুইটাও থাকতে পারে, একটা প্রসপেক্টাসে দুইটা। প্রসপেক্টাসটা কি, প্রসপেক্টাস আমরা পড়ছি না আগে, প্রসপেক্টাস কি, এখানে ডিটেইলস, কোম্পানির ডিটেইলস জিনিস বর্ণনা করা হয়, আমরা এত পার্সেন্ট এত কোটি টাকা শেয়ার কিনবো, কেন কিনবো, এই কারণে আমরা কিনবো, এবং এগুলো কোথায় কিনবো, এত পার্সেন্ট আমরা পাবলিক থেকে কিনবো, এত পার্সেন্ট আমরা প্রাইভেট ইনস্টিটিউশনাল থেকে দিব, এত পার্সেন্ট আমরা ফরেনারকে দিব, এই সব ডিটেইলস যখন দেয় সেটাকে বলে প্রসপেক্টাস। এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে স্যার, মানে কখন প্রসপেক্টাস ইস্যু করে? না না না, বলতে আপনার নির্দিষ্ট সময় আছে, আপনার যেমন যখন ইস্যু করবো, ইস্যুর এতদিন আগে আপনি প্রসপেক্টাস দিতে হবে, ওইটা সময় আছে। আচ্ছা, আর প্রসপেক্টাসের নির্দিষ্ট গ্রুপ নাই যে কাকে দিব প্রসপেক্টাস, এটা কি মানে এটা কি মানে যে কিনতে নিতে আসে এরকম নাকি ব্যাপারটা? হ্যাঁ, অফার করে, অফার প্রসপেক্টাস মানে ওপেন অফার করে আর কি, ইনস্টিটিউশনালকে বলছে এখন কোন ইনস্টিটিউশন আসবে তারা আসো, তারা এখানে সাবমিট করো, পাবলিক অফার করছে, পাবলিক আসো, ঠিক আছে, ওপেন করে আর কি, অর্থাৎ এটা একটা মানে কি বলে জাস্ট একটা সার্কুলারের মধ্যে সবাইকে ওপেন করলো,
মানে স্যার বি তে এন অফার ফর সেল এর পার্সেন্টেজ ডিফারেন্সটা কি তাহলে? এটা তো অনেকটা সিমিলার মনে হচ্ছে আমার কাছে। অনেকটাই একই এগুলো পদ্ধতিটা বলছে আর কি। অফার ফর সেল, আমি ইন্ডিভিজুয়ালি আপনাকে অফার করতে পারি, এটা আর কি অফার ফর সেল। একটু পার্থক্য আছে, ঠিক আছে, একটু পার্থক্য আছে। আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি অফার করতে পারি, আমি জেনারেল পাবলিক অফার করবো না, পত্রিকার মাধ্যমে করবো না। প্রসপেক্টাস তো আপনার মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে করা হয়। স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার, কিছু মানে স্টুডেন্ট মনে হয় এইমাত্র মিউট করলাম, ঠিক আছে। তারপরে কোম্পানির লোন আরো কিছু বাড়াইতে পারে, রিটেল প্রফিট করে, ফার্দার শেয়ার ইস্যু করে, বড় মানি দিয়ে, এগুলা দিয়ে হতে পারে। আরেকটা পয়েন্ট আমাদের এখানে অনেক বাদ করে গেছে, সেটা হচ্ছে ডিবেঞ্চার অথবা ডেট, যেটাকে বলি আমরা। ডিবেঞ্চারের মাধ্যমে কোম্পানি তার ফান্ড রেজ করতে পারে। ডিবেঞ্চার এরকম আবার অনেক প্রকারের ডিবেঞ্চার আছে, ঠিক আছে। সেগুলো এরকম স্টেফেন স্টকের মতো ডিবেঞ্চার গুলো আপনার পড়ে নেবেন। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। তারপরে আরো কিছু বাকি রয়েছে, যদি আমরা ওইগুলাতে যাওয়ার চেষ্টা করব। যেমন আপনাদের আছে কোম্পানি যখন করা হয়, আপনাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার নাম কি? ফাইন্যান্স এন্ড কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স। তাহলে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স করতে গেলে এখানে কোম্পানি, আমরা জেনারেল কোম্পানি অ্যাক্ট 1994 নিয়ে কথা বলছি। এই কোম্পানি ছাড়া আরো কত জাতের কোম্পানির আইন আছে, যেমন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। যেহেতু ব্যাংকিং সেক্টর ইকোনমিক্যালির জন্য একটা বিশাল রোল প্লে করে, আপনার অনেক সময় পরীক্ষায় এই ব্যাংকিং কোম্পানি আইনের থেকেও কোশ্চেন এসে যায়। সেক্ষেত্রে কি মানে আপনার যদি এগুলো করে থাকেন তাহলে আপনাদের সুবিধা। ব্যাংকিং এর পরেই আছে ইকোনমিক্যালির জন্য বিরাট কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স অ্যাক্ট সম্পর্কে কথা অনেক সময় কোশ্চেন এসে যায়, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসগুলা ইন্স্যুরেন্স অ্যাক্ট এবং ব্যাংকিং অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, দুইটাই আমি আপনাদের ওই অনেক ভাইকে দিয়ে দিচ্ছি। আপনি উনি আপনাদের গ্রুপে দিয়ে দিবে, আপনারা প্রয়োজনে ওখান থেকে নিতে পারেন, অথবা আপনারা নেট থেকেও সার্চ করে আপনারা নিতে, মানে কালেকশন করে সময় মতো পড়ে নিতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়ার কোশ্চেন গুলো একটু দেখবো। আমাদের এই কোশ্চেন গুলো কি আছে এখানে? আপনি একদিন একটু পড়েন, কোশ্চেন গুলো পড়েন। এখানে ক্যাপিটাল প্রিন্সিপাল কি স্যার? এখানে অ্যাকচুয়ালি মেইনটেনেন্স অফ ক্যাপিটাল প্রিন্সিপাল। হ্যাঁ, কোশ্চেন গুলা কি বুঝতে পারছেন কি বলছে? স্যার প্রথমটা বুঝি নাই, মেইনটেনেন্স ক্যাপিটাল প্রিন্সিপাল এটা কি? ক্যাপিটাল প্রিন্সিপালের মেইনটেনেন্সটা কি বলছে, প্রভিশনটা কি? প্রভিশনটা বলা আছে না, কোম্পানি কি করতে পারে না, বাইব্যাক করতে পারে না, সে তার কোম্পানির সাবসিডারি কোম্পানিতে সে কি করতে পারে না, লোন দিতে পারে না। এই যে প্রভিশনটা, সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ ক্যাপিটাল প্রিন্সিপাল। কোম্পানি প্রিন্সিপাল ক্যাপিটালটা কি করতে পারে না, কমাইতে পারবে না ইচ্ছা করলে। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল রিডাকশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি, দোষটা বলছি। দেন সেকেন্ড কোশ্চেনটা পড়েন। এটা তো explain the rules dealing with the possible imposition of personal liability upon the directors of insolvent companies. এটা মনে হয় আমরা দেখছি মনে হয় এটা।
এইগুলো আপনার দেখে নিবেন। নেক্সট কোশ্চেন বলছে রাইট শর্ট মোশন, স্পেশাল রেজুলেশন, প্রসপেক্টাস। তাহলে স্পেশাল রেজুলেশন, অর্ডিনারি রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এগুলো আমরা দেখছি। প্রসপেক্টাস এটির উপর শর্ট নোটস আছে। তারপর কি বললো? Discuss usual proceedings of conducting an annual general meeting as per Company Act 1994 এটা আমরা বলছি। এটা আসছে স্যার, এটা ডিসেম্বরে আসছে, পরীক্ষায় আসছে। What are the legal consequences of failure to hold as a regular year question? এগুলা বিভিন্ন কোশ্চেন না আসছে সেটাই আমি বলছি। কোম্পানি যদি ফেলোর হয় তাহলে কি হবে? Take the procedures of appointing a minor as a chairman of a company. এটা আমরা করিনি, ঠিক আছে? এটা আপনার দেখে নিন, আপনার এখানে কোম্পানি আছে। মাইনর যদি চেয়ারম্যান করতে হয় কোম্পানি, তাহলে কিভাবে করতে হবে? স্যার সিলেবাস অনেক বড়, অনেক পুরো বড়, একটা একটা পড়তে হলে অনেক বড়, অনেক বড়। এতগুলাই একসাথে আইন দোকানে ঠিক হয় নাই। কিন্তু মনে হয় এগুলো তো এখন নতুন নতুন যে সিলেবাসে এগুলো ওইভাবে না, মনে হয় একটু চেঞ্জ করতে। নতুন কি এবার সামনে থেকে মনে হয় নতুন ইয়াতে আসবে কারিকুলাম। এটা বলেন তো, একদিন পড়েন, এটা পড়েন কি বলছে? Sir, A and B are the shareholder of XYZ Private Limited. The company wants to raise more capital to increase the size of the company and expand its business. Give answer of the following question. Question number A. What option does XYZ Private Limited company have to raise more funds for the business? B. Explain the above if XYZ is a public limited company. বলেন তাহলে, বলেন তো এক নাম্বার অপশনটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে তার কি অপশন আছে? এখানে বলছে যে raise more funds, বলছে যে হোয়াটস অপশন, মানে কি অপশন আছে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে তাদের ক্যাপিটালটা রেজ করার জন্য বা ফান্ডটা ইনক্রিজ করার জন্য কি অপশন আছে? কি অপশন আছে বলেন, এখন বলেন কি অপশন আছে? মানে সেটা স্যার, এটা ঋণ, ব্যাংক ঋণ করতে পারে, ব্যাংক লোন বা পাবলিকলি কার কাছে লোন নিতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনো মানে শেয়ার বাজারে বা শেয়ার হিসেবে কোনো শেয়ার অথবা ডিবেঞ্চার ইস্যু করতে পারবে না। হ্যাঁ, শেয়ার এবং ডিবেঞ্চার প্রথম কাজ হচ্ছে যে কোনো কোম্পানির প্রথম যে পাবলিক এবং প্রাইভেট দুইটা ক্ষেত্রেই রিটেন দা প্রফিট ওর আর্নিংসটা তারা রেখে দিতে পারে, আর্নিংসটা শেয়ার হোল্ডারদের ভিতরে দিবে না, ঠিক আছে? আর্নিংসটা যদি তার মালিক মেম্বার তাদের ভিতরে দিবে না, সেইভাবে একটা প্রথম ইস্যু। সেকেন্ড, আচ্ছা মানে প্রফিটটাও সে ক্যাপিটাল হিসেবে নিয়ে আসতে পারে, প্রফিটের টাকাটা সে যখন ইয়া হবে সেটাও তার ফান্ড হিসেবে ব্যবহার করতে পারে। যদি সেটা ক্যাশ দিয়ে দেয় তাহলে তার ফান্ড থাকবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে যদি রেজ আরো এডিশনাল রেজ করতে চায় তাহলে সে কি করতে পারবে? সে পার্সোনাল লোন নিতে পারে। আচ্ছা তার রিলেটিভদের কাছ থেকে লোন নিতে পারবে, ব্যাংক থেকে লোন নিতে পারবে। হ্যাঁ, 50,000 পর্যন্ত। এই আবার যদি তার সংখ্যা বাড়াইতে পারবে, মানে মেম্বারও বাড়াইতে পারবে আপ টু ডিবেঞ্চার ইস্যু করতে পারে আপ টু 50। স্যার, ডিবেঞ্চার কি পাবলিক লিমিটেড কোম্পানি কি ডিবেঞ্চার ইস্যু করতে পারে না? পাবলিক লিমিটেড পারবে স্যার, প্রাইভেট তো পারে না। প্রাইভেট পারে না। জি প্রাইভেট তো ব্যাংক লোন না ছাড়া, ব্যাংক লোন আর ডিবেঞ্চার পার্থক্য আছে না স্যার। প্রাইভেট কোম্পানি ব্যাংক লোন পারবে, ডিবেঞ্চার পারবে না। ডিবেঞ্চার পারবে না, সেটা বললাম আর কি। তাহলে তার ব্যাংক লোন আছে, তার রিলেটিভদের কাছে নিতেও পারবে, তার সে মেম্বার বাড়াতে পারবে আপ টু 50 পর্যন্ত। এ হলো তার কাছে সোর্স, তারা নিজেরা নতুন করে ক্যাপিটাল দিতে পারে। এখানে স্যার প্রাইভেট কোম্পানি কি স্যার ওরা কি এইসব বস্তু শেয়ার ইস্যু করতে পারবে? ডাট শেয়ার, পেপার শেয়ার এগুলো কি ইস্যু করতে পারবে? না, কিচ্ছু পারবে না। সিকিউরিটি কোনো কিছু পারবে না, এগুলো সিকিউরিটি। তো পারবে না, ডাট শেয়ার, পেপার শেয়ার, ডিবেঞ্চার এগুলো পারবে না। তোরা কি করতে স্যার, পারবে? কিন্তু স্যার তাদের মানে 50 জনের যদি কম ডাইরেক্টর হয় তাহলে তারা ডাইরেক্টর বাড়াতে পারবে। মেম্বার অত 50 জন শেয়ার হোল্ডার 50 জন করতে পারবে, 50 জন জি, যদি কম থাকে 50 জন করতে পারবে।
তাদের শেয়ার স্যার তাদের কি শেয়ার ক্যাপিটাল সে বাড়াইতে পারবে ইস্যু করে? হ্যাঁ, সে কিন্তু বাড়াইতে পারবে। তো একটা পদ্ধতি, আর হচ্ছে না মেম্বার বাড়ানো, দুইটা আগে মেম্বার বাড়াইতে হবে, তারপর লোন নিতে পারবে। তিন, ব্যাংক লোন নিতে পারবে। হ্যাঁ, ব্যাংক এই নিতে তিনটা। পারবে, রিলেটিভদের কাছ থেকে লোন নিতে পারবে, অন্যদের কাছ থেকে লোন নিতে বড় করতে পারে। বড় একটা হচ্ছে বড়, আর একটা ব্যাংক লোন। ঠিক আছে, এখন পাবলিক কোম্পানি হলে কি করবে সে? পাবলিক কোম্পানি হলে কি কি করবে তার? যে যেখানে শেয়ার ইস্যু করতে কোম্পানি পারবে। তো অনেক উপায় স্যার, ওরা Public তো আর অনেক ধরনের শেয়ার ইস্যু করতে, বোনাস, রাইট শেয়ার, বোনাস শেয়ার। তারা সিকিউরিটি ইস্যু করতে পারে, সিকিউরিটি। আমরা তো সিকিউরিটি বলি, Demand তাহলে issue করবে। এখানে সব চলে যায়। ঠিক আছে, Bank তারপর নিতে পারবে। রাইট শেয়ার ইস্যু করতে পারবে, বোনাস শেয়ার ইস্যু করতে পারবে, প্রেফার্ড শেয়ার ইস্যু ব্যাংক লোন নিতে পারবে। ডিবেঞ্চার ইস্যু করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রে তারা এইগুলো ওপেন আছে। তারা যেটা করতে পারবে না সেটা পার্সোনাল লোন একজনের কাছ থেকে নিতে পারবে না, ওইগুলা পারবে না। ইন্ডিভিজুয়াল লোন, রিলেটিভদের কাছ থেকে লোন নিতে পারে না। কিন্তু বাকি এগুলো করতে পারে। পাবলিক কোম্পানি হচ্ছে কি মানে ডিরেক্টরের কাছ থেকে লোন নিতে পারবে না, ব্যাপারটা এরকম না স্যার? একটু না, মানে পার্সোনাল লোন নিতে পারবে না আর কি, কারণ এটা তো একটা আইডেন্টিটি আছে, আপনি নিতে হলে ওই ডকুমেন্টারি নিতে হবে। ঠিক আছে, এখন এই হলো আপনার কোশ্চেন স্টাইল। দেন তারপর কোশ্চেনটা বলেন। Sir, explain different from the companies and their legal status. এটা তো আর বলার দরকার নাই। যে আমরা স্যার, এটা বলেছি। কি পাবলিক আর প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিফারেন্স? হ্যাঁ, এটা হচ্ছে সোল ট্রেডারশিপ পার্টনারশিপ কোম্পানি। সোল ট্রেডারশিপ পার্টনারশিপ কোম্পানি। কোম্পানি সোল ট্রেডারশিপ কি, এর কি লিগ্যাল স্ট্যাটাস কি আছে, পার্টনারশিপের কি আছে, দেন হলো কোম্পানির কি আছে। কোম্পানি হচ্ছে আবার কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। হ্যাঁ, কোম্পানি লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্রান্ট, আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু না হলে অ্যাটলিস্ট তিনটা লিখতে হবে, সোল প্রপার্টারশিপ, পার্টনারশিপ, আর হলো কোম্পানি। স্যার এখানে তো বলছে এক্সপ্লেন ডিফারেন্ট ফর্ম অফ অর্গানাইজেশন বলে না, এখানে তো কোম্পানিজ বলছে। কোম্পানি মানে হচ্ছে ওটাও কোম্পানি, ওটাই কোম্পানি বলবে। ফুল প্রপার্টারশিপ যে ওটাও কোম্পানি, লিগ্যাল স্ট্যাটাস অনুযায়ী আর কি। যদি বলতো স্যার দে এক্সপ্লেন ডিফারেন্ট ফর্ম অফ লিগ্যাল এন্টিটিজ, এন্টিটি মানে কোম্পানি বললে তো স্যার পাবলিক প্রাইভেট আর ওই যে ওয়ান ম্যান কোম্পানি, এটা মনে হয় এই ওয়ান ম্যান কোম্পানি নাই, এখানে আসলে কোম্পানি বলতে ওই কম কে বলা হচ্ছে। কি করবে, কম হতে পারে। আপনি যে মনে করেন যে বসুন্ধরা গ্রুপের যে সিমেন্ট ফ্যাক্টরি, এটাকে আপনি কোম্পানি বলেন না? যদি সোল প্রপার্টি ইন্ডিভিজুয়াল ট্রেডার হয়ে থাকে, যদি একজন মালিক হয়ে থাকে, তবু তাই এটাকে কি বলি আমরা? কোম্পানি বলি। ওই হিসাবে আপনি সোল প্রপার্টিশিপ থেকে শুরু করবেন, পার্টনারশিপ, তারপর হচ্ছে কোম্পানি। দেন কোম্পানির আন্ডারে আবার লিখবেন কোম্পানি হচ্ছে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি হচ্ছে পাবলিক, একটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক কোম্পানি। আবার ওয়ান ম্যান কোম্পানি, এখানে আরেকটা লিখবেন ওয়ান ম্যান কোম্পানি দিয়ে দিবেন। এখন ওয়ান ম্যান কোম্পানি এটা আমি দিছি, আপনাদেরকে দেওয়া আছে, আপনি ওইভাবে দিয়ে দিবেন। স্যার লিগ্যাল স্ট্যাটাস? লিগ্যাল স্ট্যাটাস, এদের লিগ্যাল স্ট্যাটাসটা কি? পার্টনারশিপের কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই। পার্টনারশিপের একটা লিগ্যাল স্ট্যাটাস আছে, তাদের ট্যাক্সের ভিত্তিতে পার্টনারশিপের একটা ডিড আছে। কোম্পানির কি লিগ্যাল স্ট্যাটাস, সেগুলো তার নিজের নামে এন্টিটি আছে, নিজের নামে মামলা করতে পারবে, নিজের নামে সবকিছু করতে পারে, এটাও তার লিগ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, স্যার, পার্টনারশিপ মোটামুটি মানে লিগ্যাল স্ট্যাটাসে আইনগত কতজন মিলে পার্টনারশিপ বিজনেস করতে পারে স্যার? স্যার এখানে পার্টনারশিপ তো লিগ্যাল এন্টিটি না, পার্টনারশিপ কি না লিগ্যাল এন্টিটি? লিগ্যাল এন্টিটি নাই, কিন্তু তারা ওই যে ট্যাক্স পারপাসে তারা একটা লিগ্যালি পায়, লিগ্যাল এন্টিটি পায় ট্যাক্স পারপাসে শুধু। আলাদা রেট আছে। হ্যাঁ, বিন পায়, বিন। হ্যাঁ, সেটাই একটা লিগ্যাল, তাদের লিগ্যালি একটা আইডেন্টিটি পায়। ঠিক আছে, এই অর্থাৎ তাদের ক্যারেক্টারিস্টিক গুলো বলবেন আর কি, এটা হলো এটা লিগ্যাল স্ট্যাটাস। তো স্যার সোল প্রোপাইটার যদি ট্রেড লাইসেন্স খোলে তো সেটা তার একটা লিগ্যাল স্ট্যাটাস হলো না? হলো, কিন্তু সে নিজের তার লিগ্যাল স্ট্যাটাস, তার বৈশিষ্ট্যগুলো বলবেন কি লিগ্যাল স্ট্যাটাস আছে। তার নিজের নামে সে মামলা করতে পারে না, নিজের নামে লোন নিতে পারে না। হ্যাঁ, কোম্পানির যে লোন হয় তার পার্সোনাল লোন হয় তার কোম্পানির লোন। ঠিক আছে, এটা হলো আচ্ছা, এটা ওই চ্যাপ্টারে আছে না স্যার? পরে আমরা আলোচনা করছি, এগুলো নিয়ে বেশি কথা আর বলতে চাচ্ছি না আমি। স্যার ক্লাস মিস করছিলাম স্যার, সরি স্যার। What legally ensures a company to contract on in its own name
কোন লিগ্যাল স্ট্যাটাসে তার কোম্পানি তার নিজের নামে সে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, সেপারেট লিগ্যাল এন্টিটি তার একটা আলাদা সত্তার মাধ্যমে সে নিজের নামে কি করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে। Then explain the main advantages of carrying on business through the medium of a company limited by shares. আমার লিমিটেড শেয়ারের ক্ষেত্রে যদি ব্যবসা করে তাহলে সেখানে আপনার সুবিধা অসুবিধা কি হয় সেটা আপনি বলতে বলছে। Explain the power and duties of directors when in office. ডিরেক্টরদের পাওয়ার এবং ডিউটি গুলো কি কি। Explain the purpose and legal status of the articles of association. Article of association এর উদ্দেশ্য কি এবং সেটা legal status কি। Explain the ability of a company to take secured and unsecured loans. Ability of a company's ability to take secured and unsecured loans, the different types of security and the registration procedure. এই যে একটা কোশ্চেন, এটা কি বুঝছেন একদিন বলেন তো, এই অর্থটা কি বুঝছেন? Explain the ability of a company. বলেন। সিকিউরড লোন মানে স্যার এখানে তো সিকিউরড লোন এসে স্যার এখন ডিবেঞ্চার কি একটা সিকিউরড লোন স্যার? সিকিউরড এন্ড আনসিকিউরড লোন। সিকিউরড লোন কাকে বলে? সিকিউরড লোন ব্যাকড আপ বাই অ্যাসেট বা কোলাটেরাল। হ্যাঁ, কোলাটেরাল হলো সিকিউরড লোন। আনসিকিউরড লোন কোনগুলা? যেগুলা কোলাটেরাল নাই, সিকিউরিটি নাই, সেটা হচ্ছে আনসিকিউরড লোন। এটাই বলা হচ্ছে। এটা এবং ডিফারেন্ট টাইপস অফ সিকিউরিটি কি কি আছে? And the registration procedure. এই কোশ্চেনের যখন আনসার খাতা কাটতে গেলাম তখন মানে আপনার 5টা খাতা আমরা পাই নাই ক্ষতি করে দেখতে। খুব সুন্দর লেখছে সিকিউরিটি বলতে, এখানে সিকিউরিটি লেখছে ম্যাক্সিমাম স্টুডেন্ট লেখছে সেটা হচ্ছে আপনার ওই যে ডিবেঞ্চার, শেয়ার, সেগুলো সিকিউরিটি। এই সিকিউরিটি বলতে আসলে এই কোশ্চেনের মানে কোশ্চেন করে আপনি বুঝতে হবে এই সিকিউরিটি মানে কি বোঝাচ্ছে। যেহেতু আগে বলতে সিকিউর আনসিকিউর লোন, তাহলে এখানে সিকিউরিটি কোশ্চেন আসছে। সেই সিকিউরিটি গুলা কি কি? ল্যান্ড, মানে মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি, হ্যাঁ, যে প্রপার্টি গুলো আছে সেগুলো হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, তারপর হচ্ছে মেশিনারি, হ্যাঁ, তারপর হচ্ছে স্টক, এগুলো হচ্ছে সিকিউরিটি। তারপর বলছে রেজিস্ট্রেশন প্রসিডিউর। এই সিকিউরিটি গুলো আবার রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি, ঠিক আছে, এগুলো বলছে। মর্টগেজের রেজিস্ট্রেশন প্রসিডিউর আছে, হ্যাঁ, কিন্তু স্যার মানে সিকিউরিটি যে মুড গুলা যেমন স্যার যে লিয়েন্টের গুলো রেজিস্ট্রেশন প্রসিডিউর নেই, রেজিস্ট্রেশন প্রসিডিউর শুধুমাত্র স্যার মর্টগেজের হয়। এই জন্য রেজিস্ট্রেশন প্রসিডিউরটা হচ্ছে মর্টগেজ। আপনি মর্টগেজ দেখতে মর্টগেজের প্রসিডিউরটা বলতে হবে। এখানে একটা সিকিউরিটি বলতে স্যার সিকিউরিটি না, আমরা যেগুলো স্যার ডিবেঞ্চার আর স্টক হচ্ছে সিকিউরিটিজ, আর এটা মানে সিকিউরিটি। ঠিক আছে, এই কোশ্চেনটা বুঝতে না পারাতে খুব সুন্দর লেখছে, কিন্তু আমি যখন খাতা কাটছি নিজে তাকে মার্কস দিতে পারি না, জিরো দিতে হয়। কি করবো? সে তো মানে আপনার যে লাইনের ভিতরে যদি কিছু ঢুকতো তাহলে আমি কিছু মার্কস দিতে পারতাম। সে তো যে কোশ্চেনের আনসার যা পেয়েছে তা তো কিছুই লেখে না, লিখছে তো উল্টাটা। ঠিক আছে, এই জন্য কোশ্চেন বুঝতে হবে, আপনি কোশ্চেন বুঝে তারপর আনসার করতে হবে। অনেক সুন্দর, মানে কোশ্চেনটা অনেক সুন্দর কোশ্চেন আসছে, 10 নাম্বারের জন্য কোশ্চেন আসছে তো মনে হয়, কিন্তু এই 10 নাম্বারেই ভুল করছে, তাহলে সে অটোমেটিক্যালি তার মানে রেজাল্ট খারাপ হয়ে যাবে। স্যার আগে স্যারের লাস্ট কোশ্চেনটা বুঝি নাই যে হোয়াট লিগ্যাল স্ট্যাটাস ইনস্যুরেন্স কোম্পানি টু কন্ট্রাক্ট এট ইটস ওন নেম। কোন লিগ্যাল স্ট্যাটাসে কোম্পানি নিজের নামে কন্ট্রাক্ট করতে পারে? মানে হোয়াট লিগ্যাল স্ট্যাটাস বলতে কি বোঝাচ্ছে এখানে? কোন আইনত তার স্ট্যাটাস, কোন আইনের স্ট্যাটাসের মাধ্যমে? স্ট্যাটাস অনেকগুলো আছে অর্গানাইজেশন। কোম্পানির ক্ষেত্রে সেপারেট লিগ্যাল এন্টিটি আছে, হ্যাঁ, কোম্পানিতে আরো যে জিনিসগুলা বৈশিষ্ট্য আছে তার মধ্যে সেপারেট লিগ্যাল এন্টিটি, সে আলাদা একটা সত্তা। এই সত্তার কারণেই সে কি করতে পারে, সত্তা মানে সে আলাদা একটা মানুষের মতো, ঠিক আছে, এই জন্যই সে কি করতে পারে, অন্যের সাথে কন্ট্যাক্ট করতে পারে। স্যার কি এক লাইন লিখলে হবে? স্যার এক লাইন লিখলেই আপনি পারবেন, অসুবিধা নেই। এক লাইনের যেটা নাম্বার উপর ডিপেন্ড করবে। আপনি যদি দেখেন 2-3 নাম্বার আছে তাহলে আপনি আরেকটু ব্যাখ্যা করেন এই কথাটাকে। কিন্তু আলটিমেটলি কথাটা হচ্ছে এটাই, আপনার সেপারেট লিগ্যাল এন্টিটি। এই জন্য সে কি করতে পারবে, অন্যের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, তারপরে সে তার নামে কেউ মামলা করতে পারবে, সে অন্য নামে মামলা করতে পারবে। তাকে ডিস্টিংক্ট ফ্রম দ্য শেয়ার হোল্ডার কাছ থেকে সে আলাদা সত্তা। এই কথাটাই ঘুরে ফিরে লিখবেন আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? What generally of shareholders is important? Explain the procedure for appointment and removal of a director. Describe 2 reasons supporting why a company form of business is superior to other forms of business.
ঠিক আছে, বলতেছে যেন কেন একটা কোম্পানির যে বিজনেস, কোম্পানির মাত্র যে বিজনেস করে, তাহলে অন্যান্য ফর্মের যে বিজনেস গুলো সেটার থেকে সুপিরিয়র কেন, এই কথাটা বলছে। There are the two types of companies: private limited company, public limited company. Mr. Corey mentioned in his presentation to the main form of high group company. He added that all public company limited companies are listed and all private limited companies are not listed with both sides. এটা কি সঠিক আছে কিনা? এটা পড়েন তো, এটা পড়েন, এনে অবশ্য দেওয়া আছে, এই যে আর্গুমেন্টই কারেক্ট অর নট, এরকম একটা কি, বা আর ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এরকম একটা। দেখুন করেন তো, দেয়ার আর টু টাইপস অফ কোম্পানি। এখানে তো স্যার প্র্যাকটিক্যালি দুইটা রান করে, কিন্তু এখানে আবার বা এখানে তো আবার আনলিমিটেড কোম্পানিও আছে। এ বলতেছে সব পাবলিক কোম্পানি লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে লিস্টেড, সত্যি নাকি? সত্যি না, পাবলিক লিমিটেড কোম্পানি মানে লিস্টেড কোম্পানি না। লিস্টেড মানে কি? লিস্টেড উইথ বোর্ডস, লিস্টেড উইথ বোর্ডস। বোর্ডস মানে কি? বোর্ডস মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এটাকে বলে বোর্ডস। ঠিক আছে, তাহলে তার কথা সঠিক না। পাবলিক লিমিটেড কোম্পানি মানে যে লিস্টেড হবে বোর্ডস আছে তা না, পাবলিকলি ট্রেডেড কোম্পানি। আরেকটা কোম্পানির নাম আছে, সেটাতে বলা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি। যেগুলা পাবলিকলি ট্রেডেড কোম্পানি সেগুলো হচ্ছে ওরা লিস্টেড। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে বলছে অল পাবলিক লিমিটেড কোম্পানি আর লিস্টেড। এটা আমরা জানি যে লিস্টেড কোম্পানি মানে সেগুলো তো আমরা পাবলিক লিমিটেড কোম্পানি হয় যেগুলো লিস্টেড থাকে, আর অল প্রাইভেট লিমিটেড লিস্টেড উইথ বোর্ডস, লিস্টেড উইথ বোর্ডস, এর নিচে কথা আছে, পুরো লাইনটা পড়তে হবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি তো স্যার লিস্টেড না। লিস্টেড না, ঠিক আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টেড না, ঠিক আছে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টেড না। সবগুলাই যে লিস্টেড তা না, যেগুলো পাবলিকলি ট্রেডেড কোম্পানি সেগুলো শুধুমাত্র লিস্টেড। ক্লিয়ার? যেগুলো স্টক এক্সচেঞ্জে মানে ইয়ে আছে স্যার, লিস্টেড হয় সেগুলোকে বলা হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানি। স্যার স্যার এটা বাংলাদেশে কি এমন কিভাবে কোনো বুঝবো আমরা? স্যার এটা আমরা কিভাবে বুঝবো যে এটা পাবলিক? অনেক কোম্পানির সাথে পাবলিক লেখা থাকে আর কি। হ্যাঁ, পাবলিক কোম্পানি একটা আছে, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানির ভিতরে যেগুলা লিস্টেড কোম্পানি সেগুলোকে বলা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি। স্যার আজকে দেখলাম পাবলিক লিমিটেড কোম্পানিতে লিস্টেড কোম্পানি বাংলাদেশে 377টি আছে স্যার। হ্যাঁ, পাবলিক লিস্টেড কোম্পানি 377টি, আর পাবলিক কোম্পানি আছে সব মিলিয়ে গিয়ে দেখেন যে আপনার 5000 উপরে। স্যার এমন উদাহরণটা সেগুলো এমন লিস্টেড না। স্যার লিস্টেড না পাবলিক কোম্পানি এমন কোন উদাহরণ নাম বলতে পারবেন স্যার? লিস্টেড না পাবলিক কোম্পানি এরকম অনেক হাজার হাজার আপনার উদাহরণ আছে। আপনি মনে করেন যে ইন্স্যুরেন্সের আপনি যদি বলেন বা ব্যাংকিং এর ক্ষেত্রে, সরি, ব্যাংকিং এর ক্ষেত্রে বলেন, যেমন অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংক কি ট্রেডেড হয়? লিস্টেড, কিন্তু অগ্রণী ব্যাংক লিমিটেড, পাবলিক লিমিটেড। স্যার অগ্রণী ব্যাংক তো গভর্নমেন্ট ব্যাংক স্যার। গভর্নমেন্ট ব্যাংক হোক আর যেটা, পাবলিক কোম্পানি কিনা যেটা বলেন। জি জি পাবলিক কোম্পানি। হ্যাঁ, আপনার লিস্টেড না, মালিকানা কার সেটা দেখার বিষয় না, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি নট লিস্টেড। এরকম যেমন হচ্ছে বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংক নতুন আসছে, তারা এখনো লিস্টেড না, কিন্তু ওই তাদের কোম্পানি লিমিটেড, পাবলিক লিমিটেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন শুধুমাত্র স্টক এক্সচেঞ্জ, যেমন কিছুদিন আগে বিভিন্ন কোম্পানিকে বা ইন্স্যুরেন্স কোম্পানি যতগুলো আছে, ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি এখনো লিস্টেড হয় নাই। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বারবার তাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে যে সবাইকে আপনার লিস্টেড করার জন্য চেষ্টা করতেছে, করলে তাদের যে ভলিউমটা বেড়ে যাবে। লিস্টেড বাংলাদেশে অনেকগুলো লিস্টেড, ভালো ভালো কোম্পানি লিস্টেড না। যেমন আপনার কিছুদিন আগেও ছিল না আপনার রবি, গ্রামীণ ফোন, ওরা লিস্টেড ছিল না, ওরা একটা লিস্টেড হয়েছে 2-4 বছর 5 বছর হয়েছে, ঠিক আছে, কিন্তু ওরা পাবলিক কোম্পানি।
তো স্যার তাহলে আমরা জানলাম যে আসলে পাবলিক লিমিটেড কোম্পানি যখন তারা রেজিস্ট্রেশন হয় তারা লিস্টেড ছাড়াও রেজিস্ট্রেশন হতে পারে। হ্যাঁ, লিস্টেড রেজিস্ট্রেশনটা হচ্ছে আরজিএসসি থেকে। রেজিস্ট্রেশন হচ্ছে পাবলিক or private depends upon the memorandum and articles of registration of this company to submitted to RGSC, Register of Joint Stock Company. আর লিস্টেড করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। দুই জিনিস। স্যার এখানে স্যার, লিস্টেড হওয়া মানে তো স্যার সেকেন্ডারি মার্কেটে ঢোকা। ব্যাপারটা এরকম হচ্ছে না। ট্রেডিং করা শেয়ার মার্কেটে ঢোকা, এটা ট্রেডিং এর জন্য ঢোকা, এটাকে হচ্ছে সেকেন্ডারি মার্কেটে ঢোকা আর কি। বোর্সে ঢোকা, এই যে বোর্সে হাউসে ঢোকা, হাউসে, এটা হচ্ছে হাউস। স্যার পাবলিক লিমিটেড কোম্পানি যদি মিউচুয়াল ফান্ড ইস্যু করে তো সেটা কি লিস্টেড না আনলিস্টেড হবে? ফান্ড, সেটা যদি সে আলাদা ফান্ড ইস্যু করে, শুধু কোম্পানির না, আলাদা একটা ফান্ড শুধুমাত্র কোম্পানির শেয়ার যদি নেওয়া হয় তাহলে তো হচ্ছে না, সেটা তো পাবলিকলি ট্রেডেড হবে না। শুধু মিউচুয়াল ফান্ড আনে সেখানে শুধু ম্যানেজ করে, সেটা এখানে সবটা না। আবার মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার জন্য আবার আলাদা একটা কোম্পানি আছে, তাকে ফান্ডটা ম্যানেজ করার জন্য দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তাহলে এটা লিস্টেড হবে না স্যার। হবে না, হবে না। যেমন ব্যাংকগুলি, যেমন জনতা ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে, তো এটা কি লিস্টেড হবে না? লিস্টেড না, লিস্টেড না, কোনোভাবে লিস্টেড না। ভালো লাগতেছে। স্যার নামাজের মনে হয় সময় হয়ে গেছে। নামাজের তো সময় ছিল। আমরা শেষ করে কন্টিনিউ দিচ্ছি। করবেন স্যার না নামাজ পড়ে এসে? না, শেষ করে দিব, একদম শেষ করে দিব। Explain the rights of majority and minority shareholders, majority shareholders right কি, তারপর কোয়ালিফিকেশন, পাওয়ার এন্ড ডিউটি অফ দ্য কোম্পানি সেক্রেটারি, কোয়ালিফিকেশন, পাওয়ার, ডিউটি কি আছে, এগুলো প্রভিশনে দেওয়া আছে কোম্পানি। The issued capital can be less than the authorized share capital, but it cannot be more than that. Do you agree with the statement? Explain the financial consequence of right issue, bonus issue, dividend. হ্যাঁ, রাইট ইস্যু করলে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সটা কি হয় আপনার, এটা একটা জার্নালের মতো দিতে পারে। বোনাস ইস্যু করলে কি হয়, ডিভিডেন্ড ইস্যু করলে কি হয়। রাইট ডাউন দ্য রাইটস এন্ড রেসপন্সিবিলিটি ডিরেক্টেড টু শেয়ার হোল্ডার সেপারেটলি। What are the different types of shares that can form capital, and what are the rights that is attached with each class of shares? Draft a comparison statement in terms of essential factor on the sole tradership, partnership, company limited by shares. How do you distinguish between the ordinary resolution and special resolution? What are the various factors to be considered in case of issue of shares? What is debenture? Mention the rights of debenture holders. Chairman of public limited company adjourns the general meeting of it where a quorum is present against the wishes of the majority of members present in the same meeting in person. What would be the remedy? এই হলো মোটামুটি আমাদের মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলাম। কোশ্চেন তো আপনার হুবহু রিপিট হবে না, আবার রিপিট না হলেও যেহেতু থিওরিক্যাল কোশ্চেন ঘুরে ঘুরে এর ভিতরেও থাকতে পারে। সুতরাং আমরা দেখলাম যে আমরা আমাদের সিলেবাস যেহেতু অনেক বড়, আমরা চেষ্টা করব যে সবগুলোই করার জন্য, কিন্তু একটু কিছু কিছু অংশ একটু বেশি করে আমাদের পড়তে হবে। স্যার আমরা তো আর একটা ক্লাস পাবো স্যার শুক্রবারে। আমরা শুক্রবারে কোশ্চেন আনসার লাস্ট স্লাইডের লাস্ট কোশ্চেনটা একটু আনসারটা জানতে চাচ্ছি। সোমবারে ক্লাস করব, সোমবারে, আগামী সোমবারে স্যার। হ্যাঁ, 28 তারিখ। হ্যাঁ স্যার লাস্ট স্লাইডের লাস্ট কোশ্চেনটা জানতে চাচ্ছি। চেয়ারম্যানটা এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমরা ইনশাআল্লাহ 28 তারিখে আমরা লাস্ট আপনাদের যা আছে তা জানিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার ওই কোম্পানি একটা শীটটা মার্ক করা শীটটা যদি একটু অনেক বাইরে দিতেন আমরা পেতাম স্যার। ওটা মার্ক করা শীটটা আমরা পাচ্ছি না। আমরা দিয়ে দিছি। কোথায় দিব আপনি বলেন? মানে অনেক ভাইয়ের কাছে পাইছি, কিন্তু ওটা মার্ক করা নাই স্যার। মার্ক করাও মানে আছে, একটা শীট পাইছি কিন্তু মার্ক করা নাই স্যার। আমি আবার দিয়ে দিব। ঠিক স্যার আছে, একটু আগে স্লাইডের স্ক্রিনশট নিব স্যার, আগে স্লাইডটা স্ক্রিনশট নিব স্যার প্লিজ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।